আছেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্প্রতি ওয়াশিংটন ভিত্তিক পিউ রিসার্চ সেন্টার একটা জরিপ করেছে। এটা হচ্ছে যে 2024 সালে যেখানে 57% বাংলাদেশির ভারতের প্রতি ইতিবাচক মনোভাব ছিল এবং তারা মনে করতো যে ভারত ভালো দেশ, 57%, সেখানে 2026 সালে এসে তা 15% কমে দাঁড়িয়েছে 42%, 42%। তাহলে এই যেই ভারতের প্রতি বাংলাদেশিদের বিদ্বেষ দিনে দিনে বাড়তেছে এবং ভারতকে তারা অপছন্দের তালিকায় রাখতেছে, যেটা কিন্তু ওয়াশিংটন ভিত্তিক পিউ রিসার্চ সেন্টার তারা বলতেছে। এই মুহূর্তে তারেক রহমান যাচ্ছেন ভারত সফরে। আপনার কাছে কি মনে হয় যে আমরা একটু সকালেও শুনলাম যে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি এবার না আসো তাহলে কখনোই তুমি আর নরেন্দ্র মোদী দেখা পাবে না, গেলে তোমাকে কূটনৈতিক অভাবনীয় পুরস্কার দেওয়া হবে, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সুযোগ পাবে, ইত্যাদি ইত্যাদি। তো শেষ পর্যন্ত তারেক রহমান ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিল। এখন অবশ্যই বিরোধী দল বিরোধী দলের মতো কথা বলবে, সরকার তো অবশ্যই সরকারের মতোই চলবে, কারণ সরকারে গেলে কিন্তু অনেক জিনিস ব্যালেন্স করে চলতে হয়, এটা আপনিও জানেন আমিও জানি। বাট আপনার কাছে কি মনে হয় যে তারেক রহমানের এই ভারত সফরটা কতটুকু আসলে যুক্তিযুক্ত এবং আসলে উনি কিছু অর্জন করতে পারবেন কিনা? ধন্যবাদ মিশন ভাই। আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠানের অগণিত দর্শক শ্রোতা তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ওনারা দেখেন দেখি আপনি প্রোগ্রাম করতে পারেন এবং করে যাচ্ছেন। আজকে দীর্ঘদিন পর্যন্ত গণতন্ত্রের আন্দোলনে ছিলেন, এখনো গণতন্ত্র বিকশিতের জন্য কাজ করছেন। আপনাকেও আপনার প্রতি কৃতজ্ঞতা। ভারতের ব্যাপারে, ভারতের যাওয়ার ব্যাপারে কি এটা ডিসিশন হয়ে গেছে তারেক রহমানের? জি, মোটামুটি কনফার্ম, যদিও এটা দুটো মিডিয়া নিউজ দিয়েছে, এটা এনডিটিভি এবং আরেকটা কূটনৈতিক সোর্স। যদিও বাংলাদেশ সরকার কিছু বলতেছে না, কিন্তু ভারত বলতেছে যেটা মোটামুটি কনফার্ম, আগামী সপ্তাহের শেষের দিকে তিনি ভারতে যাবেন এবং সেখানে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন, আরো বৈঠক করবেন এবং ব্রিক্সের যে আপার সামিট বৈঠক সেখানে যোগ দিবেন। পাশাপাশি হয়তোবা রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, এদের সঙ্গে হয়তো সৌজন্য সাক্ষাৎ হতেও পারে, বাট উনি যোগ দিবেন। বাট আপনি যদি দেখেন যে নরেন্দ্র মোদী, সরি, যে ভারতের যে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তিনি হঠাৎ করে বৈঠক করলেন তারেক রহমানের সঙ্গে। বৈঠক করেই তিনি আবার উড়াল দিলেন তিনি ভারতে, এবং ভারতে গিয়ে সেখানে আপনি জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু সাক্ষাৎ পাওয়া খুব কঠিন, কারণ উনি অনেক ব্যস্ত। এবং তার পরের দিনই দীনেশ ত্রিবেদীকে নরেন্দ্র মোদী সাক্ষাৎ দিলেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদী প্রায় 1 ঘন্টা আলাপ করলেন। নিশ্চয়ই বাংলাদেশ নিয়ে আলাপ হয়েছে, তাই না? কোনো সন্দেহ নেই, আলাপ করলেন। আবার পাশাপাশি ভারতের গোয়েন্দা সংস্থা র এর প্রধান পরাগ জৈন, তিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল আলমের সঙ্গে বৈঠক করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, সাউদ্দিন সাহেবের সঙ্গে, তারপর উনিও চলে গেলেন। তো এই যে বিভিন্ন বিষয়গুলো, এতে কিন্তু একটা স্পষ্ট প্রতীয়মান হয় যে বাংলাদেশকে ভারত কিন্তু খুবই গুরুত্ব দিচ্ছে এবং ভারত আসলেই চায় তারেক রহমান আসুক। তো এখন ভারতীয় মিডিয়া থেকে বলতেছে যে তারেক রহমানের আশা কনফার্ম। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যতটুকু বুঝি আমার ক্ষুদ্র বুদ্ধিতে, ভারতের মিডিয়ার কথাটা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার, এটা একটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট। একটা নিউজ ছেড়ে দেওয়া, ছেড়ে দিয়ে বাংলাদেশকে এই নিউজটাকে গেলানোর একটা অবস্থা। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত যাওয়ার। কখন যাওয়ার তাও হয়নি। আমি একেবারে ডাইরেক্ট গভর্নমেন্টের পক্ষ থেকে তারা এই সিদ্ধান্ত এখনো তারেক রহমান নেননি। নাম্বার 1, সিদ্ধান্ত নেননি। নাম্বার 2, কেন হঠাৎ করে ভারত আমাদেরকে এভাবে করে আজকে রাত জেগে, রাত ঘুমের থেকে উঠেই হঠাৎ করে বলল যে বাংলাদেশটা খুব ইম্পর্টেন্ট। আজকে 2 বছর পর্যন্ত সেই সম্পর্ক বা তারেক রহমান ক্ষমতা আসার পরেও 6 মাস সেখানে কোন উল্লেখযোগ্য কোনো কিছু দেখিনি। হঠাৎ করে কেন শুরু হলো? কারণ আপনারা জানেন সেপ্টেম্বর মাসের 3rd উইকে তারেক রহমান 20 বছর পর উনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে, যেটা বাংলাদেশ সভাপতি খলিলুর রহমান সভাপতি আসন গ্রহণ করবেন, সেখানে উনি বক্তৃতা দেবেন এবং বিশ্ব মঞ্চের সামনে অলরেডি কিন্তু এটা প্রচার হয়ে গেছে যে উনি এখানে যাচ্ছেন। এটা যাওয়ার আগেই ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্কটা যে ভালো না, এটা কিন্তু সবাই জানে। মোটামুটি বিশ্বের যারা বড় বড় দেশ আছে, ইংল্যান্ড,
এবং অস্ট্রেলিয়া, কানাডা সবাই কিন্তু জানে জিনিসটা, এবং এটাতে ভারত একটু অস্বস্তিতে ভোগে। কিন্তু একইভাবে ভারত আবার কিন্তু শেখ হাসিনাকে কিন্তু এই কাঁটাটাকে, মাছের কাঁটাটাকে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না, আটকে গেছে মোগল হাতে। ভারতের দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন উনি। যা দিয়েছে কোনদিন ভারত ভুলবে না। উনাকে হঠাৎ করে শেখ হাসিনা কিন্তু ভারতে পালিয়ে নাই। শেখ হাসিনা ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছে। এটা কিন্তু আমিও কয়েক জায়গায় বলেছি। এখানে উনি ভারতে পালিয়েও নাই, এবং বন্দি বিনিময় চুক্তি, প্রত্যর্পণ চুক্তিতে উনাকে আনা যাবে না। কারণ কিন্তু উনি সেখানে বন্দী না। আপনাকে আপনার সঙ্গে শ্রদ্ধার সহিত দ্বিমত পোষণ করছি। সেটা হচ্ছে যে আমি যতটুকু জানি শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পরে 3বার শেখ হাসিনার অবস্থান পরিবর্তন করা হয়েছে। ভারত সরকার বলেছে যে তাকে নিরাপত্তাজনিত কারণে তার অবস্থান পরিবর্তন করা হলো। আমরা যেটা জানি যে তিনি লোদি গার্ডেনের কাছে থাকেন, লোদি গার্ডেনে বিকালে হাঁটতে যান, সেখান থেকেও তার অবস্থান 3বার পরিবর্তন করা হয়েছে। এবং সম্প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন লোকজন বলেছেন যে আমরা ভারতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসেছি। হতে পারে, কিন্তু একটা ব্যাপার সত্য, সেটা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে যেই দেখা করুক তাদেরকে ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে ভেটেড হয়ে যেতে হয়, মানে তাদেরকে আইডেন্টিটি দিতে হয়, তারপর তা যাচাই বাছাই করার পরে ভারত সরকারের অনুমতি নিয়ে তারপর শেখ হাসিনার সঙ্গে দেখা করতে হয়। প্লাস এই যে শেখ হাসিনা আজকে 2টা বছর তার চেহারা দেখান না, এতেও অবশ্যই ভারত সরকারের আপত্তি আছে বলে আমি মনে করি। এবং উপরন্তু 5ই আগস্ট শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছেন, তিনি অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনিও শুনেছেন, আমি শুনেছি, ভিডিও দেখাননি, অডিওতে এসেছেন। তারপর থেকে কিন্তু শেখ হাসিনার আর কোনো অনলাইন মিটিং বা কোনো কিছু আমরা দেখি নাই। হয়তো বা ভারত সরকার খুব বিরক্ত হয়েছে বা এই কারণে হোক। কাজেই তারপরেও কি শেখ হাসিনাকে অতিথি বলা যায়? অতিথির উপর কি এত রেস্ট্রিকশন থাকে? আমি আপনাকে, আপনার কথার সাথে কিন্তু আমার কথা কিন্তু একই। কথা কিন্তু একই, মানে কথার বলার ইয়েতে একটু ডিফারেন্ট। কারণ আমি বলেছি উনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, কিন্তু ভারতে পালিয়ে নাই। আমরা বলি না উনি ওখানে পালিয়ে আছেন, পালিয়ে নাই। নিরাপত্তার স্বার্থে বলেন বা ভারতের কূটনীতির স্বার্থে বলেন, তাদের সিস্টেমে তারা কাজ করে। তারা আমাদের কথা তো আর কাজ করবে না। তারা ভারতে কিন্তু শেখ হাসিনা এই ১ম না। উনি কিন্তু ১৯৮১ থেকে সরি ১৯৭৫ থেকে ৭৬ এর ১ম দিকে উনি জার্মানি থেকে, তারপরে ৮১ সালের এম আ বোধহয় ১৩ই মে পর্যন্ত বা ১৪ই মে পর্যন্ত উনি ভারতে ছিলেন। তো ভারতে যখন তখন ছিলেন, তখনও কিন্তু আমরা তখন মানুষ জানতো না আসলে উনি ভারতে কি করেন, কোথায় আছেন। তো কোনো মিডিয়া ফোকাস ছিল না, অনলাইনেও ছিল না। এবার যেহেতু মিডিয়া ফোকাসের যুগ, অনলাইনের যুগ, সবাই সবকিছু জানে। উনাকে চেহারা দেখানো হচ্ছে না, এটা কি ভারত বলে দিয়েছেন আর উনি নিজেই দেখাচ্ছেন না, নিজেই সাসপেন্স রাখছেন, নাকি উনাকে বারবার পরিবর্তন করা হচ্ছে? উনি কিন্তু আমি যেটুকু জানি, আমি কয়েকজন আওয়ামী লীগের কিছু লোকজন, আমার সাথে তো ঘনিষ্ঠতা নাই। কিন্তু আগে আওয়ামী লীগ করতো, এনার সাথে আমাদের বন্ধু-বান্ধব, মানুষ-টানুষ। তারা বলে উনি কিন্তু ওখানে বসে যেই কাজটা করছেন, সেই কাজটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটা প্রকাশ করতে চাই। উনি বাংলাদেশের বিভিন্ন উপজেলা পর্যায় পর্যন্ত কমিটি করার জন্য, গোপন কমিটি করার জন্য উনি কাজ করছেন। এটা কি আপনারা কোনদিন শুনেছেন? শোনেননি। আমি দায়িত্ব নিয়ে বলছি। উনি দলকে পুনর্গঠন করার জন্য এবং দলের ভিতরে উনি কিন্তু দলকে পুনর্গঠন করছেন। এবং এটার জন্য কিন্তু উনি ওই অনলাইনে কোনো কিছু বলছেন না। সবার ফোন নাম্বার উনার কাছে আছে। উনি এটা করছেন। এটা উনি করতেই পারেন। এটা তার দলের ব্যাপার, সে করবে। কিন্তু ভারত সরকার, আপনি আমাকে বলেন, কি হিসাবে ভারত সরকার উনাকে এই সাংবাদিক সম্মেলনটা করতে দিল? সবকিছু বাদ দিলাম। এটা রাষ্ট্রীয়ভাবে একটা সাংবাদিক সম্মেলন। এখানে আ সুলতানা সুলতানা রহমান সহ বিভিন্ন রকমের তাদের সাংবাদিক এবং এনডিটিভির সাংবাদিক, অন্যান্য বিদেশি সাংবাদিক ছিলেন। অনেকেই ছিলেন। তাহলে এটাকে মানে ভারত সরকার এটাকে অ্যাকসেপ্ট করল। তো আমি ওই হিসাবে বলেছি ভারত সরকারের অতিথি। না, আমি অন্য কোনো হিসাবে বলিনি কিন্তু। মানে আ রূপকথা। এখন ভারত সরকার বলতেছে যে, মানে অনেক কাছে শুনেছি যে শেখ হাসিনা আসলে এর আগে অনেকবার ওই অডিওতে রেকর্ডেড বক্তব্য দিয়েছে। তো সেরকমই একটা বক্তব্য শেখ হাসিনা দিবে। এখন আগেও যেহেতু এরকম করেছে, কাজেই বাংলাদেশ সরকার বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিবে। কিন্তু এবং ওই সাংবাদিকদের প্রশ্নের উত্তরগুলো সজীব ওয়াজেদ জয় দিবে। কিন্তু যখনই আপনার সাংবাদিকরা প্রশ্ন করা শুরু করলো এবং শেখ হাসিনা প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন, তারপরেই ভারত সরকারও একটু অপ্রস্তুত হয়ে গিয়েছে যে না, এবার তো কিছু একটা
প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসলেও আসতে পারে বা নাও আসতে পারে, কিন্তু বাংলাদেশ সরকার যে ভয়াবহ প্রতিক্রিয়া দিয়েছে, যেটা বাংলাদেশ ভারত সম্পর্কের এই 53-54 বছরের ইতিহাসে নজিরবিহীন, আপনারা নিশ্চয়ই পড়েছেন। সুতরাং তারপরে ভারত নড়ে চড়ে বসে আর কি। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এটা ভারত আসলে ইচ্ছে করেই করেছে, নাকি আসলে ভারত বুঝতে পারেনি? যদি ভারত বলতেছে যে এটা আমরা বুঝতে পারিনি। মিশন ভাই, ভারত বা যেভাবে কাজ করে, আপনি অনেক দীর্ঘদিন পর্যন্ত মিডিয়াতে কাজ করছেন, এগুলি নিয়ে আপনি গবেষণা করছেন, দেখছেন। 100% এই মিটিংটা ভারত সরকার অর্গানাইজ করিয়েছে। এই যে এই 5ই আগস্টটা, বিশেষ করে 5ই আগস্ট কেন? এটা তো আরো 1 সপ্তাহ আগে করতে পারতো, 1 সপ্তাহ পরেও করতে পারতো। কেন 5ই আগস্ট? এটা ভারত সরকার হাসিনা দিয়ে, হাসিনাকে যে তারা ফেরত দিতে চায়, বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, তার একটা ফার্স্ট স্টেপ আমি মনে করি। কারণ এই মিটিং এর পরেই কিন্তু বাংলাদেশ প্রতিক্রিয়া জানালো, খুব কঠোর প্রতিক্রিয়া। আমার মনে হয় কূটনীতিক ইতিহাসে এই ধরনের চিঠি আমি আমার লাইফে কোনোদিন দেখিনি। আমি বিভিন্ন চিঠি বিভিন্ন জায়গাতে বই-টই পড়ি। বিভিন্ন এগুলো আমার কাছে ভালো লাগে। এই ধরনের একটা কঠোর ভালো বার্তা, লাগছে, বাংলাদেশ উইল নেভার বি এ ক্লায়েন্ট স্টেট অ্যাগেইন। এত বড় কথা, এই ধরনের কথাগুলো বিশ্বের সব মানে জায়গায় চলে গেছে এটা। কারণ চিঠিটা তো কূটনৈতিক চিঠি, ওপেন, ইউনাইটেড নেশন থেকে শুরু করে। সেটা দিয়েছে, ভারত কিন্তু এটা আশা করেনি। ভারত যেটা আশা করেছিল বাংলাদেশ মৃত্যু প্রতিবাদ করবে, কিন্তু হাসিনাকে আমরা আস্তে আস্তে একটা জায়েজের দিকে নিয়ে যাব। আপনি খেয়াল করে দেখেন, এই 5ই আগস্টের পরে এই আগস্ট মাসেই কিন্তু বাংলাদেশে এই ভারতের রাষ্ট্রদূত গিয়ে আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, যেটা অভূতপূর্ব। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাথে ডাইরেক্ট দেখা করে না এবং মিটিং করে না, 40 মিনিটের মিটিং। একই সময়ে এর প্রধান পরাগ জৈন ঢাকায় রেডিসন হোটেলে উনি বিভিন্ন জায়গায় মিটিং করলেন। আর এইটার ব্যাপারে কিন্তু মানুষের কাছে একটু মানে শুনলে একটু মনে হয়, এটা একটা নরমাল জিনিস। বাংলাদেশের ডিজিএফ এর প্রধানও এপ্রিল মাসে দিল্লি ঘুরে আসছেন এবং ওনারা আসা যাওয়া করেন সবসময়। এখন ভারতের সাথে আমাদের সম্পর্কটা অন্যরকম। আমরা স্বাধীনতার পরে একটু দেখার চেষ্টা করছি 5ই আগস্টের পরে। এইজন্য এটাকে দৃষ্টিগোচর লাগে। রয়ের প্রধান আসছেন এর আগে, এটা আমার জানা নাই। হ্যাঁ, বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন, কিন্তু রয়ের প্রধান এসছেন, অনেকবার এসছেন, কিন্তু এটা মিডিয়া আসেনি। এবার কিন্তু উনি কিন্তু, আমি বিশ্বস্ত সূত্রে, অসমর্থিত সূত্র অবশ্য, আমি এটা আমাকে সূত্রের নাম প্রকাশ করা যাবে না। উনি কিন্তু এখানে বেশ কিছু অসমর্থিত বলি কেন, কানাডায় বসে কোন সূত্রকেই 100% কনফার্ম বলা যায় না, কাজে তো অসমর্থিত সূত্রই বলা যায় না। কিন্তু অসমর্থিত আমি বলি এই হিসাবে, যিনি আমাকে বলেছেন বা যার কাছে শুনেছি, ওনার নাম আমি প্রকাশ করতে পারবো না, ওনার সমস্যা হবে, সেই হিসাবে অসমর্থিত বলি। বলুন কি সূত্র প্লিজ। হ্যাঁ, ওনারা যেই জিনিসগুলো দিয়েছেন, এইটাই কিন্তু এই পুরা জিনিসের একটা মাইন্ডসেট। ওনারা সরকারের কাছে বা সরকারের যে প্রতিনিধির কাছে ওনারা কথা বলেছেন, শেখ হাসিনার ফিরে দেওয়ার ব্যাপারে কিন্তু বেশ কিছু ওনারা শর্ত দিয়েছেন। সেই শর্তগুলো খুব একটা মানে যে অদ্ভুত শর্ত তাও না, এটা বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধান বিভিন্ন সময় দিয়ে থাকে। মানে একটু কনফার্ম করার জন্য, যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রধান পরাগ জৈন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে বা যে কোনো একজনকে, শেখ হাসিনা ফিরলে কিছু শর্ত দিয়েছেন। শর্তগুলো সব নিরাপত্তা জনিত। শেখ হাসিনাকে সাধারণ জেলখানায় না রেখে যমুনা ইত্যাদি এই ধরনের যেগুলো আছে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন, এগুলোতে রাখতে হবে। পূর্ণ এসএসএফ নিরাপত্তা দিতে হবে এবং তাকে একটা ফর্মাল রিপ্রেজেন্টেশনের জন্য, মানে তার আইনি লড়াইয়ের জন্য যে কোনো ভাবে সহায়তা করতে হবে। উনি বিদেশ থেকে কাউন্সিল আনতে চাইলে সেটাকে অনুমতি দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু ওনারা দিয়ে গেছেন। আপনি চিন্তা করে দেখেন, ওরা কিন্তু শেখ হাসিনাকে দিতে চায়, কারণ শেখ হাসিনার দায়টা তারা নিতে পারছে না ভারত। শেখ হাসিনা যেখানে এখানে মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং ইত্যাদি, এবং জাতিসংঘের একটা রিপোর্ট নিজে করেছে, 1400+ মানুষ মারা গেছে এবং শেখ হাসিনাকে দায়ী করেছে স্নাইপার হত্যা। সেই জন্য ভারত চাচ্ছে গলার কাটাকে দিয়ে দিতে, কিন্তু সাথে সাথে ভারত এটাও চাচ্ছে শেখ হাসিনার যেন নিরাপত্তা থাকে এবং তাকে যেন মব করতে না পারে, তাকে যেন জনগণ অ্যাটাক করতে না পারে, তাকে যেন অন্যায়ভাবে মানে কি, মানে আইন অনুযায়ী আইনের বাইরে কিছু করতে না পারে। কেন এটা করেছে? কারণ ভারত কিন্তু শেখ হাসিনাকে এত সহজে গিভ আপ করতে পারবে না। যদি গিভ আপ করে, যদি আজকে ভারত শেখ হাসিনাকে ধাক্কিয়ে এখানে পাঠিয়ে দিল, তাহলে ভবিষ্যতে ভারত যে উপমহাদেশে এবং বিভিন্ন জায়গাতে মরলগিরি করে, নেতাগিরি করে, তারা আর কোনো জায়গাতে তাদের লোক পাবে না। মালদ্বীপ বলেন, নেপাল বলেন, সব জায়গাতে তো কাজ করছে।
সেখানে তাদের লোক আছে, তাদের লোককে নেপাল, ভুটান, এখানে তাদের পক্ষের লোককে তারা ক্ষমতায় নিয়ে আসতে চায়, এবং এটাই শর্ত থাকে তাকে পূর্ণ সমতা দেবে, এবং তার যখন পতন হয় তাকেও যেন তারা আশ্রয় দিয়ে। ভারত কি দালাল আমাকে আজকে 40 বছর 50 বছর ধরে আশ্রয় দিয়ে রেখেছে না? দালাল আমাকে তো দেয়নি। চায়না তো অনেক চেয়েছে, দেয়নি তো দালাল আমাকে। কারণ দালাল আমাকে দিলে তিব্বতের বিচ্ছিন্নতাবাদের জন্য দালাল আমার ফাঁসি হবে, দিবে না। এরকম আরো বহু লোক, ওই যে আজীবন ইয়েকে রেখেছিল না, ওই যে লেন্দুক দর্জি, তাকে তো আজীবন ভারত আশ্রয় দিয়ে রেখেছে, মারাও গেছে সেই লোক। তো শেখ হাসিনাকে এভাবেই ভারত দিতে চাইলেও তাদের ভবিষ্যৎ চিন্তা করে এভাবে দিতে পারবে না, নিরাপত্তা টিরাপত্তা ইত্যাদি দেখে। আর বাংলাদেশের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করছে, আমেরিকান লবিকে ব্যবহার করছে, এবং বিভিন্ন ব্যবহার করে শেখ হাসিনার যেন ফেরত আসে, এবং আওয়ামী লীগ যেন আবার হোয়াটএভার না নরমালি একটা পলিটিক্স করার সুযোগ পায়। এটা কিন্তু ভারত চেষ্টা করবেই। ভারত এগুলো করে প্রমাণ করে দিচ্ছে যে তারা বাংলাদেশের জনগণের বন্ধু না। তারা আওয়ামী লীগ, শেখ পরিবার বলেন, আওয়ামী লীগের লোকজন বলেন, এবং আওয়ামী লীগের সরকার বলেন, সেটাই তাদের ফাইনাল ডেস্টিনি ছিল। বাংলাদেশের সরকারের সাথে বা অন্য লোকের সাথে তাদের সম্পর্ক ভালো হওয়ার কোনো সুযোগ তারা রাখে না। এটা কিন্তু তারা প্রমাণ করে দিচ্ছে না, এগুলো। তাহলে যেই শেখ হাসিনা জীবনে ক্ষমতা থাকতে কোনোদিনও নিরপেক্ষ বিচার করে নাই, প্রহসনের মাধ্যমে জামাত ইসলামের তাদেরকে ফাঁসিতে ঝুলাইছে, বেগম জিয়ার এতিমের টাকা চুরি নাকি বিচার, ওইটাকে প্রহসনমূলক বিচার করছে। এমনকি শেখ হাসিনার বেগম জিয়ার যে আইনজীবী লর্ড কার্লাইল, ব্রিটিশ আইনজীবী, তিনি পর্যন্ত বাংলাদেশে আসতে পারেন নাই, এবং তিনি ভারতে গিয়ে সংবাদ সম্মেলন করবেন, মোদী সরকার সেই সংবাদ সম্মেলনটা বন্ধ করতে দেয় নাই। করতে দেয়নি। হ্যাঁ, সেই exactly. সেই শেখ হাসিনা যাতে সুবিচার পায়, এই কারণে ভারতের রয়ের প্রধান বাংলাদেশে আসছেন, যিনি ক্ষমতা থাকা অবস্থায় কারো প্রতি সুবিচার করেন নাই। এখন তার সুবিচারের জন্য ভারত থেকে রিকোয়েস্ট আসছে। এটা হলো খুব খুব আইরনি আর কি। এটা হলো মানে আছে না যে কথা বললে, কারণ ওরা মানে শেখ হাসিনাও একজন বিচার প্রার্থী, তারও বিচার পাওয়ার অধিকার আছে। অনেকে আপনি কি রয়ের চিফ এবং বাংলাদেশের যে নিযুক্ত রাষ্ট্রদূত ত্রিবেদী সাহেব, তাদের সাথে এই মিটিং টিটিং এর পরে আপনি কি একদিন পরেই আমাদের জাহিদুর রহমান সাহেবের সাংবাদিক সম্মেলন দেখেছেন? একদিন পরে কথা শুনেছেন ওনার? উনি গত 6 মাস ধরে যা বলেছেন টোটাল ইউটার্ন। 6 মাস ধরে উনি বলেছেন, আমার কাছে 4-5টা ভিডিও আছে, যে শেখ হাসিনা আসলে তার বিচার রায় কার্যকর হবে, এবং তাকে এই বিচারের রায় কার্যকর এবং অন্যান্য যেগুলো ফেস করতেই হবে। আর এইটা যাওয়ার পরে উনি, এই লোকগুলো যাওয়ার পরে উনি কি বললেন? শেখ হাসিনার পূর্ণ নিরাপত্তা, পূর্ণ আইনি সহায়তা এবং ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেটা আমরা নিশ্চিত করব, তারপর কোনো অবিচার করা হবে না। আপনি এই পার্থক্যটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম যে বাংলাদেশ কি ভারতের খপ্পর থেকে বা কোনো বিদেশি দেশের খপ্পর থেকে কোনোদিন বেরোতে পারবে না? আমাদের সরকারগুলোর ভিতরে যে তারা যে লোকজনকে দিয়ে রেখেছে বিভিন্ন আজীবন ভাবে তাদেরকে দিয়ে রেখেছে, তাদের কাছ থেকে কি আমরা মুক্ত হব না? আমরা কখনো বাংলাদেশি হতে পারবো না। আমাদের হয় পাকিস্তানি গ্রুপ হতে হবে, না ইন্ডিয়ান গ্রুপ হতে হবে, না আমেরিকান গ্রুপ হতে হবে। এটাতে আমার দুঃখ লাগে। দেশে, আমাদের দেশে কি কোনো মেরুদণ্ড হবে না? আমরা দাঁড়াতে পারবো না? খুব কষ্ট লাগে এটা। এত কিছু করার পরেও শেখ হাসিনা যদি, উনি ব্যক্তিগতভাবে তার প্রতি আমাদের ইয়া নাই, কিন্তু উনি যদি বিন্দু মাত্র অনুতপ্ত হতো, বিন্দু মাত্র, যে আমি এগুলা করলাম, আমার কাছে মাঝে মাঝে মনে হয় একটু বেশি হয়ে গেছে, এতগুলো লোক মারা গেল, আমি তো জানতাম না, তো আমি খারাপ ফিল করি, এটাও যদি বলতো আমার পক্ষ থেকে আমি। আজকে শুনলাম ওই যে সাবেক সেনাপ্রধান হ্যাঁ, জেনারেল মইনুল আহমেদ, তিনি হ্যাঁ। বলতেছেন যে বিডিআর হত্যাযজ্ঞে নানক আর তাপসের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ ছিল, কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করতে বাধা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাকে বাধা দেন? ইউনূস সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর, তিনি ছিলেন এটার তদন্ত কর্মকর্তা। তখন উনি বাধা দেন, এই কারণে নানক এবং তাপসকে কোনো তদন্ত করা যায়নি। এগুলি কি জানেন? এই ভদ্রলোক তো মানে আমাদের আর্মি চিফ ছিল, আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, মানে ইন্টারভিউ নিয়েছিলাম। ডাহা, এগুলো হলো ডাহা, হলো ওই যে আপনি বললেন না একটু আগে যে সুযোগ মতো এখন ওই যে বাংলাদেশের বিএনপি সরকার, সে যেন এখানে আসতে পারে, সে একটা ভালো লোক ছিল, শেখ হাসিনা তাকে করতে দেয়নি। যে যা বলে তাই শেখ হাসিনা। আর এখানে বিএনপিতে যে যা বলে খালেদা জিয়া করেছিল অথবা তারেক রহমান করেছিল। হাওয়া ভবন হলে এরা দুইজন মানুষ ছিল, আর কোন বিএনপি যারা ছিল তারা কেউ হাওয়া ভবনে যায়নি কোনোদিনও। হাওয়া ভবনের নামে যত বদনাম, ওই আরাফাত রহমান কোকো, ওই তারেক রহমান, তারা দায়ী। এইটা প্রত্যেকটা সরকার, প্রত্যেকটা রেজিমে সময়। এখন মইনুল আহমেদ এসব কথা বলে
এই একটু বিএনপির লোকের সহানুভূতি নিয়ে উনি আবার দেশে আসবেন, আমি তো করতে চেয়েছিলাম, বা মিথ্যা কথা। সে নিজে সে এই বিডিআর হত্যাকাণ্ডের মধ্যে এই হত্যাযজ্ঞ সে সবকিছু জানতো। সে শেখ হাসিনার পেট হিসেবে সে কাজ করেছে, কারণ শেখ হাসিনারকে ক্ষমতায় আনার জন্য 2009 সালে 8 সালের নির্বাচনে শেষে ক্ষমতায় আনার জন্য এই মঈনুল আহমেদ, এই প্রণব মুখার্জির সাথে ভারতের সাথে ষড়যন্ত্র করে ঘোড়া কূটনীতি করে, আপনারা জানেন প্রণব মুখার্জির বইয়ে লেখা আছে, এবং ওনার নিজের বইয়ে উনি লিখেছেন। মঈনুল আহমেদ একটা বই লিখেছে শান্তির স্বপ্নে, এই বইটা আপনি পড়বেন। এই মিথ্যাবাদী কি কি কথা লিখেছে এখানে। সে জাতিসংঘের চিঠি, মিথ্যা চিঠি, কোন চিঠি জাতিসংঘ দেয়নি, যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশকে উইথড্র করবে এই হুমকি দেওয়া হয়েছে যদি আমরা ও যদি এই সরকারকে সমর্থন করে, এই যে খালেদা জিয়া সরকার বা খালেদা জিয়াকে সাপোর্ট দেয়। এবং উনি এখানে লিখেছে যে যিনি আমাকে ইয়ে করলেন, সেনাপ্রধান করলেন এত বিশ্বাসে, কারণ ছোট ভাইয়ের বন্ধু, খুব আপন, খুব প্রিয় মেজর সাইদ ইস্কান্দার, খালেদা জিয়ার ছোট ভাই, তার হলো কোর্সমেট, এবং তাদের বাসা যাতায়াত, একই জায়গায় বাড়ি, সবকিছু খুব ক্লোজ। উনি বললেন আমি এটা করার আগে 2 রাত ঘুমাতে পারিনি, আমি সিদ্ধান্ত নেওয়ার জন্য 1-11 করার আগে, যে আমি এত বড় একটা ইয়ে করব, ওনার বিশ্বাস ভঙ্গ করব। উনি আমাকে বিশ্বাস করেছিলেন, কিন্তু জাতির স্বার্থে, দেশের জন্য, দেশের জনগণের জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। এটা ফালতু কথা বলে লাভ আছে? এখন আর এগুলো বলে লাভ আছে? আপনি তো করেছেন, আপনাকে বিশ্বাস করেছেন, বিশ্বাস ভঙ্গ করেছেন। সেদিন আপনি যদি 11 না করতেন এবং রয়ের তত্ত্বাবধানে আওয়ামী লীগ সরকার না আসতো, বিএনপিকে 36টা সিট দিয়ে এক সাইডে ফেলে না রাখা হতো, বাংলাদেশের ইতিহাস অন্য হতো। কেন আপনি করলেন? আপনাকে তো বিশ্বাস করে, আপনি তো আপনার কাজটা করেননি, যেটা আজকে সেনাপ্রধান ওয়াকার করেছে। শেখ হাসিনা আত্মীয় হওয়ার পরেও শেখ হাসিনার জিন্দেগি যতদিন বেঁচে থাকবে ওকে, তাকে বেঈমান আর তাকে নাফরমান বলছে, জয় তো ওপেনলি বলছে বেঈমানি করেছে সে আমাদের সাথে। সেটাও তো শেখ মঈনুল আহমেদ করেনি। মঈনুল আহমেদ তো সাথে সাথে পোল্টি মেরে শেখা যায়। তার কথা বিশ্বাস করা যায় যে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে সে কিছু জানে না? অবশ্যই না। সে ইনার সার্কেলের লোক। সারাদিন ওনাকে বসিয়ে রাখা হয়েছে, উনি একটা আর্মি চিফ, ওনাকে শেখ হাসিনা বসিয়ে রেখেছে, আর ওখানে ঢাকার অদূরে আর 15 মিনিট 20 মিনিটের দূরত্বে আমার অফিসার গুলোকে মেরে ফেলা হচ্ছে, আর উনি জানেন না? এটা কোনোদিন হয়? বিডিআর হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার যেমন, তাপসের যেমন, নানকের যেমন, মঈনুল আহমেদেরও তেমন। মঈনুল আহমেদকে বিডিআর হত্যাকাণ্ডের বিচার একজন প্রধান আসামি করা উচিত কর্তব্য অবহেলার জন্য। আচ্ছা, উনি তো ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এখনো মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। তাহলে শেখ হাসিনার আমলের 15 বছর উনি কোনো কথা বলেন না কেন? তখন কি উনি বোবা ছিলেন, নাকি ওনার মুখের উপর ইয়ে পড়ছিল, ঠাডা পড়ছিল? না, উনি ভালোই ছিলেন। উনি তো ভালো, ওনার মধ্যে ফ্লোরিডাতে প্রায় 20টা-25টা গ্যাস স্টেশন আছে ওনার। তখন কোনো কথা উনি বলেন নাই। না, এখন উনি এই বর্তমান সরকারকে মানে দেখুন, মানে সব দোষ শেখ হাসিনার, আর কারো দোষ নাই। শেখ হাসিনা কি, এই যে শেখ হাসিনা এই 2012 সাল থেকে শুরু কইরা এই যে 3000-এর মতো ক্রস ফায়ার, 600-এর মতো গুম, বিডিআর হত্যাকাণ্ডে সেখানে প্রায় 60-70 জনের মতো অফিসারকে হত্যা, তারপরে জুলাইতে 1400 মানুষকে হত্যা, সব শেখ হাসিনা কাই করছে? কোনদিন সম্ভব? এটা কোনদিন সম্ভব একটা প্রধানমন্ত্রী সবকিছু করতে পারে? আমি যখন দেখি যে এই যে এসবি প্রধান মনিরুল, সে ভারতে গিয়ে সাহিত্যিক হয়ে গেছে, সাহিত্য রবীন্দ্র প্রীতি, আবার একজন দেখলাম কিছু কিছু আবার ইউটিউবার হয়েছে, ওরা খুনি, ওরা আবার ইউটিউবার হয়েছে, বিদেশ গিয়ে ওরা ইউটিউবিং এ ব্লগ বানায়, সবাই বলে যে মানে কেউ কিচ্ছু করে নাই, এগুলো সব বাতাসে হয়েছে। কালকে দেখলাম, পরশুদিন দেখলাম শামীম ওসমান নিউ ইয়র্কে, উনি তো আবার আমেরিকা আসা যাওয়া করেন, দুবাই থেকে নিউ ইয়র্কে এসে উনি খুব ভদ্র, সুন্দর, শান্ত, সমাহতে, আপনি ভিডিও দেখেননি, সব জায়গাতে আছে। উনি বলছেন আমরা যাব, নেত্রী বলেছেন আমরা যাব, সদর বলে যাব, বাংলাদেশে মাথা উঁচু করে যাব এবং আমরা এটা প্রতিশোধ নিব। এই যে লোকগুলার, এই যে হাজার হাজার লোক হত্যা করা, বা বাংলাদেশের গণতন্ত্রটাকে 17 বছর ধরে জিম্মি করে রেখে এই যে যা ইচ্ছা তাই করলো, একটা লোকই অনুতপ্ত হবে না একটুও? এবং যারা যারা এখন অনুতপ্ত হচ্ছে না, আর যারা যারা তাদেরকে সহায়তা করেছে মঈনুল আহমেদের মতো, তারা আবার এই এখন নতুন নতুন বয়ান দিচ্ছে যে আমরা তো আসলে কিন্তু বেগম জিয়ারই মানুষ, আমরা কিন্তু তারেক রহমানকে সমর্থন করতে চাই, আমরা তাকে পছন্দ করি, আমার ভাতিজা হয়, আমি খুব ভাগনা, আমার ভাগনা, খুব সুন্দর সম্পর্ক, আমি তো শেখ হাসিনা আমাকে করতে দেয়নি, সব শেখ হাসিনার দোষ। এই যে জেনারেল জিয়াউল হাসান, তাকে এখন রাখা হয়েছে, সে যে 1000-এর উপর মানুষকে মেরেছে, তার একটা শখ ছিল, সে পেট কেটে দিত, পেট কেটে নাড়িভুড়ি বের করে ফেলে দিত পানিতে, এটা তার একটা এনজয় করতো সে। এটা কি আপনি কি এটার জন্য কি হাসিনাকে দায়ী করবেন না তাকে দায়ী করবেন? হ্যাঁ, হাসিনাকে দায়ী করবেন, হাসিনাকে তাকে দায়, এই ধরনের একটা
একটা সাইকোপ্যাথ কিলারকে দায়িত্ব দিয়েছে, এত বড় একটা দায়িত্ব বাংলাদেশের, এবং আর্মি অফিসার। আমার তো লজ্জা লাগে, এরা বাংলাদেশের আর্মি অফিসার, আমরাও বাংলাদেশের আর্মি অফিসার, একই একাডেমি থেকে আমরা শিক্ষা পেয়েছি, একই কারিকুলাম। এদের মানুষ মাথার মধ্যে এই ধরনের এত নিকৃষ্ট তাদের চিন্তা চেতনা, এত নিষ্ঠুর যে আমি তো আমার বিরোধী কাউকে যে মেরে ফেলা হোক আমি চাই না। বিরোধিতার স্বার্থে বিরোধিতা করবেন, দেশের স্বার্থে কাজ করবেন। মেরে ফেললে, শেষ করে দিলে কোনোদিন কিছু শেষ করা যায় না। তাহলে জিয়া রহমানকে 45 বছর আগে মেরে ফেলে জিয়া রহমানের নাম আমরা কেউ জানতাম না আমরা, কিন্তু মেরে ফেললে মানুষকে শেষ করা যায় না। সবচেয়ে কষ্ট লাগে কি ক্যাপ্টেন মারুফ রাজু, মানে তারেক রহমান কিন্তু কে বন্ধু কে শত্রু এখনো বোঝে না। আওয়ামী লীগের যেই লোকগুলো আছে, এই যে আওয়ামী লীগের যে, শুধু তো আওয়ামী লীগ না, এর এর আমলা সাইডটা আছে, কালচারাল সাইডটা আছে, বুদ্ধিজীবী আছে, সবাই মিলে তো আওয়ামী লীগ। এই কিছু লোকগুলো এখন ইনিয়ে বিনিয়ে তারা তারেক রহমানের কাছের লোক হওয়ার চেষ্টা করতেছে এবং সফল হচ্ছে। আপনি দেখবেন যে আনিস আলমগীরের সঙ্গে সালাউদ্দিন আহমেদের ডিনারের দৃশ্য, আনিস আলমগীরকে তারেক রহমান ফোন করেন। আপনি কি মনে করেন যে এরা তারেক রহমানকে পছন্দ করে? আজকে বিএনপির পতন হলে এরা আবার বিএনপির বিরুদ্ধে বদনাম শুরু করবে। এই আনিস আলমগীর তিনি কলাম লেখেন যে চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানো উচিত, কিন্তু তারেক রহমান, আপনি দেখেন এই যে গণ অধিকার পরিষদের রাশেদ, সে সচিব হয়ে গেল, ডক্টর জাহিদুর রহমান তথ্য উপদেষ্টা হয়ে গেল, যে সাইদ আব্দুল্লাহ সে হয়ে গেল প্রধানমন্ত্রীর কি উপদেষ্টা নাকি। অথচ ছাত্র দলের সভাপতি রাকিব, আজকে কালকে তার আবেগগণ স্ট্যাটাস দেখলাম, রাকিব আর যে সেক্রেটারি কি যেন নাম ছাত্র দলের, এই দুইজনের আবিদ না, ছাত্র সেক্রেটারি বর্তমানে কেন্দ্রীয় সেক্রেটারি, যাই হোক এই দুইজনের মেয়াদ শেষ হয়ে গেছে। এই দুইজন জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তারা আসিফ, নাহিদ, হাসনাত এদের সঙ্গে কিন্তু একসঙ্গেই ছিল, আন্দোলন করছে। অথচ এদেরকে তো কোনো পোস্ট দেওয়াই হলো না, বরং এই রাকিবের নিজের এলাকায় তারেক রহমান বসে রয়েছে, তার কোনো আসন নাই। তারেক রহমান পাশে মাটিতে বসে, এই বস এখানে, ওই যে ফ্লোরের উপরে যে কুকুরকে বসতে বলে আতুক বস, ওইভাবে বসতে বললো। অথচ ওরা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, ওরা ছাত্র দলের সভাপতি, ওদেরকে কোনো কিছু না কইরা এমন এমন লোককে আনে, মানে যারা আসলে ঠেকায় পড়ে আসলে বিএনপি, এবং এরা একটা লোকও তারেক রহমানের সঙ্গে থাকবে না। আজীবন বিপ্লব বিপ্লব বলে বলা, মানে গলা ফাটানো জুনায়েদ সাকি, বুঝি না, ববি হাজাজ, নুরুল হক নূর, রাশেদ খান সচিব, এখন আর সচিব হইতে গেলে বিসিএস দেওয়া লাগে না, রাশেদ খান এখন রাজনৈতিক সচিব। অথচ প্রকৃত বিএনপির লোকরা কিন্তু বিএনপির কাছে মূল্যায়ন পায় না এবং বিএনপির খেসারত দিবে। একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগের লোকরা দেখবেন যে বলবে, মানে আওয়ামী লীগের লোকদের মারুফ রাজু আপনি বলেন যে ক্ষমা চাওয়া তো দূরের কথা, ওদের কথা হচ্ছে যে আমাদেরকে ক্ষমতা থেকে সরাইলি কেন, এটাই তো একটা অফেন্স। মানে আমাদেরকে সরাইলি কেন ক্ষমতা থেকে, আমরা তো প্রতিশোধ নেব। আগে বলতো যে হেমায়তুদ্দিন মিশন তুই দেশে এতটা দেখে নিব, যখন ক্ষমতা ছিল আর কি। এখন আবার বলে যে আমরা কি দেশে আসুম না, দেশে আসলে তুই কই থাকবি। এটা আপনি প্রথমে যে বিএনপির বললেন, এটা আসলে দুঃখজনক। এটা সবসময় বিএনপির প্রথম থেকে এই পর্যন্ত কিন্তু আমরা কিন্তু কখনো এই যে নিজেদের দলের লোকজনকে ফেসিলিটেট কিন্তু খালি অবৈধভাবে না, বৈধভাবেও করা যায়। ফেসিলিটেট করা এবং দলকে শক্তিশালী করা, এভাবে কিন্তু শক্তিশালী হয়। কারণ টাকা চুরি করলেই দল শক্তিশালী হয় না। আপনি যখন একটা দলের কর্মীকে, একটা দীর্ঘদিনের কর্মীকে, এই যে আজকে মির্জা ফখরুল এত বছর পরে যে রাষ্ট্রপতি হচ্ছে, এটাকে বলে ফেসিলিটেট, সম্মানিত করা। বিএনপি এটা করতে পারে না। বিএনপি এটা কখনোই করতে পারে না। এই যে মনে করেন আপনি নাম বললেন, ববি হাজ্জাজ ইত্যাদি বিরোধী আন্দোলনে ছিল। এরা কোন আন্দোলনে ছিল আল্লাহ জানে, আমি তো দেখি নাই কখনো। জুনায়েদ সাকি রাস্তায় করতো ইত্যাদি, মাঝে মাঝে মানববন্ধন করতো 15-20 জন নিয়ে। তাদেরকে যে আপনি এমপি মন্ত্রী বানালেন, কোনো অসুবিধা নাই। এই এমপি মন্ত্রীর জায়গায় যে বিএনপির একজন কর্মী যে 20 বছর ধরে কাজ করেছে বা যোগ্য, তাকে তো বঞ্চিত করলেন। আমরা তো বলছি না আপনি বানাবেন না, কিন্তু আপনি আপনার নিজেদের লোককে বঞ্চিত করে আপনি আরেকজনকে, নিজের ছেলেকে না খাইয়ে, এখন আপনি যদি পাশের বাসার ছেলে, প্রতিবেশীর ছেলে খুব সুন্দর লাগে, ভালো লাগে আপনার কাছে বাচ্চাটারে, তারে খাওয়ান, আপনার ছেলে অভুক্ত থাকে, এটা তো কোনো বুদ্ধিমানের কাজ হলো না। এবং এটা কোনো আপনার কোনো একটা সুস্থ মানুষের চিন্তাও না। যে নিজের ছেলে খাওয়ার পরে সুযোগ থাকলে, আমার কাছে খাওয়ার থাকলে ওরেও ডেকে খাওয়ান। আপনি তো সেটা করলেন না। প্রত্যেকটা জায়গাতে ববি হাজ্জাজকে আপনি করলেন মন্ত্রী, আবার ববি হাজ্জাজের ওয়াইফ যে কিনা ডাইরেক্ট আওয়ামী লীগের লোক, তার বাবা ছিল আওয়ামী লীগের একজন মানে সাপোর্টার, বিরাট সাপোর্টার, লয়ার। তার ওয়েবসাইটে তার যে
ইয়ে আপনার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস, তাদের ল ফার্ম, এই ল ফার্মের ওয়েবসাইটের মধ্যে এখনো আপনি আমি জানি না এখন উঠে গেছে, কর্নেল তাহেরের স্তুতি আছে। কর্নেল তাহের খুব ভালো, তার মানে কি জিয়া রহমান ওয়াজ দ্য কিলার, কর্নেল তাহেরকে জিয়া রহমান হত্যা করেছে। এরা যারা সাপোর্ট করে তাদেরকে যখন আপনি আপনার দলের ক্ষমতায় আসবে, এরা তো জিয়া রহমানকে পছন্দই করে না, খালেদা জিয়াকে পছন্দ করার প্রশ্নই আসে না। তো এরা আপনি কেন আপনি তাদের আপনার কি প্রচার করবে? তারা শিক্ষা প্রতিমন্ত্রী দিয়েছেন, কি শিক্ষা সে করবে? প্রাথমিক শিক্ষা কি বই লেখা করবে? বিএনপি যে এটা বুঝে না, এই জন্যই 6 মাসের মধ্যে বলে বিএনপি সরকার টিকবে না। এরাই বলে, এদের মতো লোকজনই সারাদিন বলছে অনলাইনে আওয়ামী লীগ আবার আসবে। কারণ ওরা গ্রাউন্ডটা ক্রিয়েট করে, মানুষের মাইন্ডসেট, মানুষ মনে করে যে ও সবাই বলছে তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগ আবার আসবে। অথচ কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার কোন সুযোগ লিগালি বাংলাদেশে এই মুহূর্তে আছে কিনা আমি জানি না, আই ডোন্ট থিংক সো। এবং আসলে তারা তো সরি না কোনোভাবেই। লিগেলের বিষয় না, বিষয়টা হচ্ছে কি, আওয়ামী লীগকে কিন্তু আপনি লিগেলি সরাইতে পারেন নাই, কারণ লিগেলি হচ্ছে যে ভোটের মাধ্যমে সরাতে হবে। লিগেলি এই কারণে বলছি যে শেখ হাসিনা ওই পথটা তো রাখে নাই। শেখ হাসিনা লিগেলি তাকে সরানোর কোনো পথ রাখে নাই, এবং পথ রাখে নাই বলেই তো গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান হয়েছে এবং গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। এখন আমি মনে করি, আপনি আমার সঙ্গে হয়তো একমত হবেন, যে আওয়ামী লীগকে যদি বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করতে হয়, তাহলে আওয়ামী লীগকে একটা গণঅভ্যুত্থান করতে হবে এই 24-এর মতো। এছাড়া আওয়ামী লীগের কাছে কোনো পথ নাই। এখন তারেক রহমান যেসব বামপন্থী গুলোকে এই যে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, এই যে জুনায়েদ সাকির কথা বললাম, রাজু ভাই, বামপন্থী লোকগুলো আজীবন বিপ্লব বিপ্লব করে, কিন্তু যখন বিপ্লব আসে তখন তারা চায় ইসলামপন্থীরা তাদের হয়ে বিপ্লবটাকে সম্পূর্ণ করে দিক, তারপর তারা বিপ্লবের যে যে মধুগুলো ওগুলো তারা খাবে। এই হচ্ছে কি বামপন্থীরা। আজকে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যদি তারেক রহমান বা বিএনপি সরকার বিপদে পড়ে, আমরা পুলিশ সেনাবাহিনীকে আগের ভূমিকায় দেখবো না, কারণ তারা যথেষ্ট তাদের শিক্ষা হয়েছে। তারা আসলে সেনাবাহিনী, পুলিশ, আওয়ামী লীগের মতো কোন সরকারকে রক্ষার জন্য তারা রাস্তায় ওইভাবে নামে গুলি করবে না, বাকি থাকে মাঠের ফোর্স। আপনি কি মনে করেন না যে তারেক রহমানকে ইসলামপন্থীরাই জীবন দিয়ে রক্ষা করবে? ওইসব বামপন্থী এবং ওই সেকুলাররা কখনোই তারেক রহমান রাস্তায় নামবে না। 100% আপনাকে একদম এটা একদম বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান এই জিনিসটা বুঝেছিলেন বলে আজকে এখন পর্যন্ত ওনারা এত জনপ্রিয়, এত মানুষ ওনাকে ভালোবাসে। আপনি জিয়াউর রহমানের সরকারটা প্রথম উনি যখন দল গঠন করেছিলেন, জাগো দল, তারপরে জাতীয়তাবাদী দল বাংলাদেশ, উনি কিন্তু একজন কমিউনিস্টকে বামপন্থীকে নেননি। উনি ভাসানী ন্যাপ, মুসলিম লীগ এবং অন্যান্য যারা বাংলাদেশের আওয়ামী লীগের বাইরে, তাদেরকে নিয়ে কিন্তু দল গঠন করেছেন। চিন্তা করে দেখবেন কেন করেছেন উনি। একজন জাসদের লোককে কিন্তু নেননি। জাসদও তো আওয়ামী লীগের বিরোধী ছিল। জাসদ আওয়ামী লীগের সাথে 40,000 জাসদ কর্মীকে মেরে ফেলে বলে হয়েছে বলে আমরা শুনেছি না? জাসদ এই যে আসম আব্দুর রব টব একজনকে তো নেননি। সব তো জেলে ছিল। পরে উনি মুক্তি দিয়েছেন কিন্তু দলে নেননি, বিএনপিতে নেননি। কেন নেননি? তারেক রহমান যে আজকে খুব খুশি মনে যে জোনায়েদ সাকিদেরকে যে মন্ত্রী বানায়, আর শেখ হাসিনার আত্মীয়, ডাইরেক্ট আত্মীয়। মুসা বিন শমসের হলো শেখ হাসিনার কাজিন। তাদের মধ্যে ডাইরেক্ট রিলেশন আছে গোপালগঞ্জের। তাদেরকে আপনারা মন্ত্রী বানান। ইভেন আন্দোলনের সময় লন্ডনে যে তারা আপনাদের সাথে দেখা করে, এই আন্দোলনের পার্থ তার মতো একজন, তার বাপের মতো একজন দুর্নীতিবাজ, এই ধরনের দুর্নীতিবাজ, এরশাদ আমলে 2 জন দুর্নীতিবাজ, এরশাদ সহ 3 জন দুর্নীতিবাজের নাম আমরা জানি। আমি ওই সময় ছিলাম, সেনাবাহিনীতে ছিলাম, আমি জানি। এক হলো চিনি জাফর, আর এক হলো নাজির রহমান মঞ্জু। টাকা তারা তখন লুট করেছে, লুট। এরশাদ নিজে তো আছেই দুর্নীতিবাজ। তার ছেলেকে কি হিসাবে আপনার বিএনপির নেতা, বিএনপির মন্ত্রী, এখন মন্ত্রী হবে শুনছি, এমপি, কেন কি হিসাবে, কোন হিসাবে? ওরা তো জিয়া রহমানের নামই শুনতে পারে না। তাদেরকে আপনারা তার ওয়াইফ বোধহয় আমার মনে হয় আওয়ামী লীগের শেখ সেলিম না কার ভাইয়ের বউ বোধহয়, শেখ সেলিমের মেয়ে। দে আর রিলেটেড, দে রিলেশন। তাদেরকে আপনি, নাজির রহমান মঞ্জু শেখ হাসিনার আত্মীয়, তাদেরকে আপনি দিলেন। এই করতে গিয়ে ওই ছাত্র দলের ওই ওদেরকে, আপনার আবিদদেরকে, নাসিরদেরকে, ওদেরকে আপনার তো পায়ের কাছেই বসাতে হবে, বা তারা তো গাড়ির পিছে ধরাবেই, কারণ আপনি তাদের কিছু দিচ্ছেন না, আশ্বাসও দিচ্ছেন না। আর এইসব আপনি ছাত্রলীগের সাদ্দাম, তারপর রব্বানী, এদের কথা চিন্তা করেন। দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যতদিন দেখেছি 81 সালের পর থেকে, আসার পর থেকে, তার কাছে ছিল আওয়ামী লীগ ফার্স্ট, বাংলাদেশ সেকেন্ড, ইসলাম লাস্ট।
তারা সব সময় তাদের দলের নেতাকর্মীদেরকে শেখ হাসিনা টেক কেয়ার করতো। আপনি দেখেছেন না 15 বছরের তাদের যে বিনা ভোটে যে 3টা নির্বাচন হলো, তারা সেট বাই সেট, গত নির্বাচনে এই সেটকে দেওয়া হয়েছে, এরা খাওয়া শেষ হয়েছে, এখন এরা রিটায়ার মানে কি আপাতত অফ, নতুন যারা খায়নি তাদেরকে দেয় শেখ হাসিনা। এভাবে করে 1500 লোক, 1200 1000 লোক এমপি, তারপরে মিনিস্টার। তো শেখ হাসিনা তার দলের জন্য খুব ভালো। এই জন্য এখনো দলের লোকজন শেখ হাসিনা ছাড়া কিছু চিন্তা করে না। দলে কোনো বিদ্রোহ হয় না। শেখ হাসিনার নেতৃত্বের উপর কোনো এখনো পর্যন্ত কেউ তার এগেনস্টে দাঁড়ায় না। কারণ শেখ হাসিনা সবাইকে টেক কেয়ার করে, এই আমু টামু এরা ছাড়া আর কি, তোফাইল টোফাইল যেগুলো আগেও বেইমানি করেছে। শেখ হাসিনা তাদের দলটাকে ঠিক মতো, আমরা কি এটা করতে পেরেছি? আমাদের ম্যাডাম অসুস্থ হয়ে এত বছর হসপিটালে থাকলেন, আমাদের দল যারা চালালো তারা কি করতে পেরেছে? তারা কি পদায়নটা ঠিক মতো করতে পেরেছে? করতে পারেনি, করেনি। আর এখানে ভারত একটা বিরাট ফ্যাক্টর আমি মনে করি। এই যে অনেকগুলো লোককে বিএনপি নিতে বাধ্য হয়েছে, এগুলো ভারতের কোটা। আমির খসরু সাহেব এগুলো ভালো জানেন। ভারতকে হাতে রাখার একটা প্রবণতা, শুধু বিএনপি কেন, জামাতও তো ভারতের ব্যাপারে কিছু বলে না। জামাত কি কিছু বলে? এই যে চিঠিটা সরকার দিল, এই যে শেখ হাসিনার কে 5ই আগস্টে যে আপনার ভারত সরকার অনুমতি দিল বা করতে দিল সাংবাদিক সম্মেলন, জামাত কি কোনো বিবৃতি দিয়েছে? জামাত কি একটা কোনো ভারতের এম্বাসি ঘেরাও করেছে? করেনি। কারণ জামাত চাচ্ছে যে আমরা ভারতের ফেভারে না থাকি, ভারতের ডিসফেভারে যাব না। এই যে আপনার ভাবটা, এই ভাবটা কিন্তু খুব ভয়ঙ্কর। বিএনপির জন্য ভয়ঙ্কর, জামাতের জন্য ভয়ঙ্কর, দেশের জনগণের জন্য ভয়ঙ্কর। আপনি এটা করতে আমার তো পারবেন। মনে হয় প্রকৃত বিরোধী দল আছে মাত্র এনসিপি 6 জন নিয়েই। এর বাইরে সরকার তো নিয়ে এনসিপি। আজকে এনসিপি কে তুচ্ছ তাচ্ছিল্য করছে বিএনপি। হ্যাঁ, সবাই মারছে, সবকিছু করছে। ঘটনাটা এনসিপির এই ছেলেগুলি যদি সেদিন না দাঁড়াতো, তারা যদি সেদিন এই যে লোকগুলোকে মোবিলাইজ না করতো এবং সবকিছু কোনো কিছু বাদ নাই, শেখ হাসিনাকে পতন যেতেই হবে, সেটা না করতো, আজকে কি বাংলাদেশে তারেক রহমান সরকারটা আসতো? নির্বাচন হতো? হতো না। তো তারা যখন এটা করলো, আপনারা আসতে পারলেন, এখন তাদেরকে একটু আপনারা সাপোর্ট দেন। তাদেরকে এভাবে মারধর করছেন, তাদেরকে আপনি পাওয়ার দেখাচ্ছেন। এই পাওয়ার তো আমরা ছাত্রলীগের সাথে দেখিনি। তখন দেখিনি কেন? তখন কোথায় ছিলেন? মুখটা এখন বন্ধ কেন? সেই খালেদা জিয়ার কথা খুব তো বলছিলেন, এখন মুখটা বন্ধ কেন? তখন তো আমরা দেখিনি কখনো যে ওই বরিশালে বিভিন্ন জায়গাতে, বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আপনি খুব মারদাঙ্গা, আপনি নিজের সরকার আছে, এখন আপনি সবাইকে পিটাচ্ছেন। এগুলো তো ঠিক না। টাকলা মুরাদ যখন জাইমা রহমানকে নিয়ে কুরুচিকর মন্তব্য করলো, তখন তো কোনো কথা বললি না। বলে না, কোনোদিন বলবে না তো। তখন বলবে কি, আমরা যদি বলতাম আপনারা এইসব বলেন, আপনাদের জন্য আমাদের এখানে সমস্যা হয়, আমরা তো এখানে কামানের মুখে আছি, বন্দুকের গুলির মুখে আছি, ভেরি গুড, ওনাদের কাছে কথা রেডি। কিন্তু কমিটি যখন হয় তখন কিন্তু ওনারাই থাকেন, আবার যখন মন্ত্রী যখন হয় ওনারাই হন, আবার যখন পতন হয় ওনারাই পালায় সবার আগে। ওনাদেরকে আপনি পাবেন না, ওনারা সব আগে পালাবে। ধরা পড়বে তারেক রহমান আর তার মেয়ে আর তার ওয়াইফ, এই 3 জন হলো টার্গেট হবে। না, এটাই বলতেছি যে শেখ হাসিনা যেমন একটা বংশ চালু করতো, বংশ পরস্পরায় অমুক সেমুক। আপনি দেখেন শেখ পরিবারের এমপি আছে 20-25 জন, কিন্তু এই স্বজন প্রীতি, বংশপ্রীতি এটা জিয়াউর রহমানও করে নাই, তারেক রহমানও করে নাই। জিয়াউর রহমানের ভাই যারা চাকরি বাকরি করতো, তারা ওই চাকরি বাকরি করতো, জিয়াউর রহমান তাদেরকে কোনো বেনিফিট ফ্যাসিলিটি কিছু দেয় নাই। আর জিয়াউর রহমান ঘরে ঢুকলে শালাশালীরা তারা সামনেও ভয় আসতো না। তো এখন তারেক রহমানও, তারও কেউ নাই, তার ভাই একটা ছিল মারা গেছে। এই এখন এদের মূল শক্তি হচ্ছে মানুষের ভালোবাসা, কেন? কারণ ফ্যামিলি তো নাই। কিন্তু আপনি যেসব এনসিপি দেখেন, যখন একটা ভায়োলেন্ট সিচুয়েশন হয়, একটা আন্দোলন হয়, তখন একটা বিষয়ে আসে ক্যাপ্টেন মারুফ রাজু ভাই, যে জীবন দিবে কে? মারি একটা, মোরে একটা, একটাই যায়, বাকিটাই যায় না। এইরকম আন্দোলন, সেই আন্দোলনে এইসব বামপন্থীরা, এইসব সুশীলরা তারেক রহমানকে মোটেও রক্ষা করবে না। যদি রাস্তায় নামে সেই জামাত ইসলাম, ইসলামপন্থী এবং ওই এনসিপির এবং যারা প্রকৃত জিয়া সৈনিক, বিএনপি সৈনিক, এরাই নামবে। বাট তারেক রহমান লোক চিনতে ভুল করতেছে বলেই আসলে আমি মনে করি। উনি আসলে আমার, ওনার জন্য আমি সাইকোলজিক্যালি, আমি তো বিদেশে আছি বহুদিন, আপনিও আছেন, আমি ওনার মাইন্ডটা একটু নিজেকে ওনার জায়গায় দিয়ে একটু চিন্তা করি আসলে, যে বিশ্বাসটা করবে কাকে কাকে করবে। উনি লন্ডন থেকে ওনার সাথে দীর্ঘদিন ছিলেন, বেশ কিছু নেতাকর্মী উনি নিয়ে গেছেন, তারা কেউ ভালো কাজ করছেন, কেউ ভালো করতে পারছেন না। বাংলাদেশে কাকে উনি বিশ্বাস করতে পারবেন, এইটাও একটা সমস্যা। কিন্তু সব রেফারেন্সের উপরে কিন্তু কাজ হচ্ছে।
যে অমুকের রেফারেন্স দিচ্ছে, একে ভালো হবে, একে ভালো হবে, স্থায়ী কমিটি বলছে এটা ভালো হবে, কিন্তু উনি ফাইনাল ডিসিশনটা নিতে হলে ওনাকে, যেমন প্রফেসর ইউনূসের উপরে চাপ ছিল, প্রফেসর ইউনূসের ব্যাপারে, রাষ্ট্রপতির ব্যাপারে আমেরিকার থেকে প্রচন্ড চাপ ছিল প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য। কিন্তু উনি এটা থেকে উঠে এসে, যেহেতু মানুষ বলবে যে বিএনপি কেন বিএনপির লোকজনকে রাষ্ট্রপতি দেয় নাই, বিএনপির তো লোক আছে, বেশ কয়েকজন ভালো লোক। এক্ষেত্রে একটা কথা প্রশ্ন করতে চাই আপনাকে, যে আমেরিকার পক্ষ থেকে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য চাপ ছিল, কিন্তু প্রফেসর ইউনূসের মতামত কি ছিল? তিনি কি চেয়েছিলেন রাষ্ট্রপতি হতে? এটা ওনার মতামত তো বোঝা যায় না, উনি তো কোনো সময় কোনো কিছু চান না, আবার বললে তো ঠিকই রাজি হয়ে যান, এটা তো মানে জিনিসটা তো বোঝা যায় না আসলে। কারণ উনি আসলে কি হতেন কিনা সেটা পরের কথা, কিন্তু বিএনপি তো ওনাকে প্রস্তাব দেয়নি, দিতে পারতো বা দেয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে ক্ষতি কি ছিল? না আবার না, আচ্ছা আচ্ছা মির্জা ফখরুল অবশ্যই অবশ্যই পারফেক্ট চয়েস। এখন তো অনেকে বলে যে প্রফেসর ইউনূস হলেই ভালো হতো, এবং অনলাইনে দেখলাম যে সবাই বলতেছে। কিন্তু আচ্ছা ক্যাপ্টেন মারুফ রাজু ভাই, ভাই আমি একটু ইন্টারাপ্ট করি, প্রফেসর ইউনূস হলে ভালো হইতো কেন বলে জানেন? প্রফেসর ইউনূস তার ১.৫ বছরের সময়ে ভারতের সাথে যে দৃঢ়তা দেখিয়েছে, এই একটা কারণে। প্রফেসর ইউনূসের গ্রামীণ ব্যাংক ভালো করেছে, নোবেল পেয়েছে, এগুলো না। মানুষ চায় আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট, আমাদের নেতারা ভারতের সাথে দাঁড়িয়ে কথা বলুক। তাহলে হাত এরকম না। হাসিনার ১৫ বছরে ইউনূস সাহেব কোথায় ছিল? হাসিনার ১৫ বছর নিশ্চয় তো তাকে তো অনেক মামলা টামলাও দেওয়া হয়েছে, আমরা শুনেছি ৮ তলা বিল্ডিং এ নাকি তাকে পায়ে হেঁটে উঠানো। ওগুলো তো শেষ পর্যায়ে, হাসিনা পলায়নের ২-৩ মাস না, আগে। উনি তো রাজনৈতিক নেতা না, উনি তো ব্যবসা বাণিজ্য করে, উনি কিন্তু আমরা মির্জা ফখরুলকে আমরা দিনের পর দিন অত্যাচারিত, হ্যাঁ হ্যাঁ, এটা 100% গুড চয়েস, বাট আমেরিকার চাপটাকে উপেক্ষা করে যেহেতু দলের প্রধানমন্ত্রী এবং দলের অভিভাবক হিসেবে বিশ্বস্ত, এই জন্য উনি বেস্ট চয়েস। মির্জা ফখরুলকে না দিয়ে আরেকজনকে দিত, আমরা বলতাম যে মির্জা ফখরুলকে কেন নয় এই প্রসঙ্গে, তাকে তো না করার প্রশ্নই নাই, কিন্তু চাপ ছিল কিন্তু ওদের জন্য, এই প্রফেসর ইউনূসের জন্য যথেষ্ট চাপ, যে তাকে দিলে এটা ভালো হবে, এখানটা ওনার তো আবার ওদের সাথে ভালো খাতির, কিন্তু উনি নেবেন কিনা তাও জানি না। তবে মির্জা ফখরুলকে দেওয়াতে বিএনপির জন্য একটা ভালো একটা দৃষ্টান্ত। তবে এই প্রসঙ্গে আমি বলি, জামাত ইসলামী এখানে কেন প্রার্থী দিল, এটার কারণটা কি? সিম্বলিক ভাবে দিল, ঠিক আছে ধরে নিলাম। কেন অলি আহমেদ, কেন অলি আহমেদ, কেন আজাহার না, কেন ডাক্তার আমাদের যে শফিকুর রহমান না, অলি আহমেদকে কেন? অলি আহমেদ জামাত ইসলামের লোক, অলি আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা, উনি জিয়া রহমানের সহচর ছিলেন, কিন্তু জামাতের কারণে উনি দলটা ছেড়ে উনি চলে গেছেন, এবং উনি যাওয়ার পরে বেগম খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে কুপুত্র, কুমাতা ইত্যাদি অনেক কথা বলেছেন, এগুলো কোনোদিন মুছা যাবে না। উইথ অল রেসপেক্ট অ্যাজ এ ফ্রিডম ফাইটার, বাট অ্যাজ এ পলিটিশিয়ান হি ওয়াজ রং। বিএনপি থেকে বেরিয়ে গেছেন জামাতের কারণে, জামাতের সাথে জোট করেছেন কারণে, সেই জামাতে গিয়ে এখন আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন, কি নীতি আপনি দেখাবেন? এখন আবার জামাতের গডফাদার। এখন জামাত ইসলামীকে আমি একটা কথা বলি, জামাত ইসলামী যে বাংলাদেশের ৭১ সাল নিয়ে যে তাদের একটা কথা, যে মুক্তিযুদ্ধে তারা সহায়তা করেনি, পাকিস্তানের পক্ষে নিয়েছিল, এটার ব্যাখ্যা তো জামাতের সাবেক আমির, তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম নিজে দিয়ে গেছেন, এবং এটা আছে সব জায়গাতে। ওনার ব্যাখ্যাটা গ্রহণযোগ্য, এবং জাতি আমরা এটা গ্রহণ করেছি, যে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধে বা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যেটা বলি, আমরা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছি, কারণ আমাদের মধ্যে সংখ্যা ছিল, ভারত একটা হীন উদ্দেশ্যে আমাদেরকে সহায়তা করছে, পরবর্তীতে ভারত আমাদেরকে করাত করে রাখবে, আমাদেরকে করায়ত্ত করবে, আমাদের উপর সুবিধা নেবে, সেটি তো হয়েছে। দ্যাট ইজ এনাফ, হিস্ট্রি ইজ অলরেডি রিটেন, লেখা হয়ে গেছে, আপনি চেঞ্জ করতে পারবেন না। এখন জামাত ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে এনে আপনি রাষ্ট্রপতি পদে দিলে, আপনি কি মুক্তিযুদ্ধের সপক্ষ দল হয়ে গেছেন? লেটস গো ফরওয়ার্ড। আমরা তো ওই জায়গাতে আটকে আছি, একই জায়গাতে। করলে অলি আহমেদকে জামাত ইসলামীতে নেওয়াটা সবচেয়ে বড় জামাতের রাজনৈতিক ভুল আমি মনে করি। এতে জামাতের বিন্দু মাত্র সমর্থন বাড়েনি। মুক্তিযুদ্ধের কার্ডটা জামাত খেলারই দরকার নেই, আমরা তো এটা সাপোর্টই করি নাই, তাহলে আমরা খেলবো কেন? এখন নতুন দেশে নতুন ভাবে আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব সমর্থন করি, এবং আজকে যে শিবিরের ছেলেটা ২০ বছর বয়স, সে স্বাধীনতা যুদ্ধ দেখেনি, সে বাংলাদেশে বিশ্বাস করে, বাংলাদেশের পতাকা বিশ্বাস করে, বাংলাদেশের পাসপোর্ট বহন করে। দ্যাটস দ্য রিয়েলিটি। লেটস গো ফরওয়ার্ড উইথ দ্যাট। অতীত ভুলে আমরা দেশের উন্নয়নের জন্য সবাই সমান হয়ে কাজ করি। অতীত ভুলে দেশের উন্নয়নের সবার সাথে এটা হয়েছিল, যারা ছিল সবাই মারা গেছে, অনেকেই নাই। নতুন ভাবে আমরা দেশকে হিসেবে তাদেরকে যখনই ৭১ বলা হয়, তখন তারা কর্নেল অলিদেরকে ধরে নিয়ে আসে, মেজর আখতারকে মতো একটা টাউটকে ধরে নিয়ে এসে এমপি নমিনেশন। আবার যখন বলে মুসলমানদের দল, তখন কৃষ্ণনন্দীকে ধরে নিয়ে আসে। আমার কথা, আপনার প্রত্যেকটা জিনিসকে আপনি, একটা মানুষ সবকিছু নিতে পারে না।
সবকিছু আপনি এটাও করবেন, ওটাও করবেন, সব দিকে করবেন, এভরিবডি ইয়েস হয় না। আপনাকে এক জায়গায় না বলতে হবে, এক জায়গায় ইয়েস বলতে হবে। এটাই নিয়ম। আমি জামাত ইসলামকে অনুরোধ করব, আমি তাদের দলটাকে পছন্দ করি, তাদের নীতি আদর্শ পছন্দ করি, ইসলামী ভাব আদর্শ পছন্দ করি এবং এই দলের অনেক নেতার সাথে আমার ভালো ছিল। অধ্যাপক গোলাম আজমের সাথে আমার ব্যক্তিগত পরিচয়, তার কথা শোনার সৌভাগ্য হয়েছে। ওনার ছেলে লেফটেন্যান্ট জেনারেল আজমি স্যারের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আমার ইন্টারভিউ ছিল, তার সাথে সবসময় কথা হয়, যোগাযোগ হয়, শ্রদ্ধার সম্পর্ক। আপনারা এই ধরনের কাজ করবেন না। আপনারা এই ধরনের সস্তা কাজ কর্নেল ওলিকে প্রেসিডেন্ট, আচ্ছা যদি ৭০ অনুচ্ছেদ না থাকতো, আমি ধরে নিলাম তারা বলছে ৭০ অনুচ্ছেদ না থাকলে রাষ্ট্রপতি নির্বাচনের কথা দিয়েছিল, এটা ওপেন গোপন ব্যালটে হবে। কর্নেল ওলি কি প্রধানমন্ত্রী হতে প্রেসিডেন্ট নির্বাচিত হতেন মির্জা ফখরুলের সাথে? আপনি বলেন তো দেখি। বিএনপির এমপিরা ২-৪ জন ৪-৫ জন দিতে পারে, ১৫ জন দিতে পারে। বিএনপির ২০৩ জন এমপি কি তাকে ভোট দিত? কেন দিবে? উনি বেগম খালেদা জিয়াকে গালাগালি করতেন, উনি বিএনপি ছেড়ে নিজের দল করেছেন, উনি জামাতের কারণে বিএনপি ছেড়েছেন, আবার জামাতের যে জয়েন করেছেন। ওনার নীতি আদর্শের ব্যাপারে তো ওনাকে তো ভোট দেওয়ার প্রশ্নই নাই। তাহলে ওনাকে দেওয়ার দরকার কি? এর জায়গায় আপনি এটিএম আজহারকে দেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, মৃত্যুদণ্ড থেকে ফিরে এসছে, দেন। আপনি আপনাদের প্রার্থী তো আপনাদের লোক দিবেন, আপনার ৭০টা ভোট পাবে। আপনার নীতিটা হলো ইম্পর্টেন্ট ভাই। ভোট এখানে ইম্পর্টেন্ট না, পরাজয় জয় ইম্পর্টেন্ট না। এখানে তো ভোটের দেওয়ারই কথা না, সিম্বলিক দিয়েছেন, ভালো কথা, দেন, দিতেই পারবেন, তার কোনো অপরাধ নাই। কিন্তু ওয়াই কর্নেল অলি আহমেদ? কর্নেল অলি আহমেদ কি একটা নীতিবান মানুষ? মুক্তিযোদ্ধা হিসেবে ওনার অবদান অনস্বীকার্য, কিন্তু নীতির প্রশ্নে উনি নীতিবান না। উনি নীতি পরিবর্তন করেন বারবার। আমরা কোনোদিন নীতি পরিবর্তন করি না, করব না। যে নীতিতে আছে এই নীতি থাকবো, মৃত্যু পর্যন্ত ওই নীতি থাকবো। যেটা একবার বলেছি ভালো না, এটা ভালো না। এটাই নীতি হওয়া উচিত। আমাদের নেতাদের এই জিনিসগুলো শেখা উচিত। এখন কালকে উনি বলছেন তারেক রহমান আমার ছেলের মতো, আমার ছেলের ব্যাপারে আমি কি বলবো? তো এখন আপনার ছেলে হয়ে গেল, আপনার ১ সপ্তাহ আগে তো আপনার ছেলে ছিল না। তারও ২০ বছর আগে তো আপনার ছেলে ছিল না। তাহলে হঠাৎ করে আপনার ছেলে হয়ে গেল কেন? সবসময় তো আপনার ছেলে হওয়া উচিত ছিল। জিয়া রহমানের সহচর আপনি, সে তো আপনার ছেলে। ডাইরেক্ট আপনাকে আঙ্কেল ডাকে, আপনি ছেলে তো বলবেনই। কিন্তু আপনি তাকে কেন বেকায়দায় ফেলার জন্য আপনি আজকে কাজ করছেন? সরকারটাকে সহায়তা করেন। আমি জামাতকে অনুরোধ করব, এনসিপি কে অনুরোধ করব, বিএনপি কে অনুরোধ করব। আপনারা আল্লাহর ওয়াস্তে এই ঠেলাঠেলি বন্ধ করেন এবং আওয়ামী লীগের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, ভারতের প্রশ্নে, যেকোনো আমাদের বিদেশে যারা আমাদের এগেইনস্টে আছে তাদের প্রশ্নে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। তাহলে বাংলাদেশ বিপদমুক্ত থাকবে। আর যদি আপনারা নিজেরা মারামারি করেন, বেগম রোকেয়া ইউনিভার্সিটির মতো ধাক্কাধাক্কি করেন, একে বলে রাজাকার, একে বলে গুপ্ত, এগুলা বললে আপনার ঐক্য আচ্ছা নষ্ট হবে। হাসিনা আবার চট করে ঢুকে পড়ার কথা বলতে পারে। আচ্ছা, এই যে হাসিনার কথা বললেন, চট করে ঢুকে পড়বে, ফিরে আসি হাসিনার বিষয়ে। সেটা হচ্ছে, হাসিনা কি আসলেই আপনি মনে করেন যে ফিরবে? এখানে ফিরার কিছু ব্যাপার স্যাপার আছে। সেটা হচ্ছে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হাসিনা ফিরতে পারে, বাট অনেকে বলতেছেন যে হাসিনা তো বন্দি না, তিনি চাইলেই বাংলাদেশ দূতাবাস থেকে, তিনি হাইকমিশন থেকে তিনি একটা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ফিরতে পারেন। এখন মানে বিএনপি ডক্টর ইউনূসের মতোই বারে বারে বলতেছে যে হাসিনাকে ফিরিয়ে দাও, তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি, আমরা দেশে এনে তার বিচার করব। কিন্তু আপনার কি মনে হয় যে বিএনপি সরকার আসলে মন থেকে চায় যে হাসিনা আসুক, এবং হাসিনাকে ট্রাভেল ডকুমেন্টও দেওয়া হবে হাইকমিশন থেকে যদি সে আসতে চায়? আপনি যদি তারেক রহমান হতেন, আপনি কি করতেন? কারণ সরকারের কিন্তু, আপনি কি করতেন? আপনি আপনারটা শুনি, তারপর আমারটা বলবো। বলেন। আমি আপনি যদি এখন আপনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি কি করতেন শেখ হাসিনাকে নিয়ে? আমি চিন্তা করতাম যে এই যে সে যদি দেশে আসে তাহলে তার কিছু অন্ধভক্তরা বিভিন্ন জায়গায় মনে করেন যে আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবে, একটা মারামারি হানাহানি শুরু হবে। যেটা আমি না, যেটা কিন্তু ইউনূসও বলেছিল। আপনার খেয়াল আছে যে গত থাইল্যান্ডে যখন বিমস্টেকের একটা সম্মেলন হয়েছিল, ইউনূসের সঙ্গে দেখা হয়েছিল নরেন্দ্র মোদীর, জি। সেখানে ইউনূস বলেছিল যে হাসিনাকে আপনারা রেখেছেন, ভালো কথা রাখেন, কিন্তু মুখটা বন্ধ রাখেন। দেখেন, বলছে কিন্তু, যাতে আমার দেশে ঝামেলা না হয়, এটা কিন্তু ইউনূস বলছে। এখন সরকারের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছে হ্যাঁ দিয়ে দাও, চিঠি পাঠায়, হাসিনাকে দিয়ে দাও, বিচার করব। কিন্তু অন্তর থেকে তো এমন হতে পারে যে ঝামেলা রইছে, থাক ওই দেশে থাক, শুধু মুখটা বন্ধ থাকলেই হইলো, আমার দেশে আসলে আবার বিচার। কারণ কি, বিচার তো পলিটিক্যাল বিচার, তাই না? যেমন শেখ হাসিনা যে জামাতের লোকদেরকে ফাঁসি দিয়েছিল, এটা কিন্তু ছিল একটা পলিটিক্যাল বিচার। পলিটিক্যাল বিচারগুলি
আসলে রিস্ক নিয়েই করতে হয়, এবং এটা কনসিকুয়েন্সও কিন্তু পরবর্তীতে আসে। হ্যাঁ, কারণ শেখ হাসিনা কিন্তু ওই ফাঁসিগুলো দিয়েছে, এবং শেখ হাসিনার পলায়নের জন্য কিন্তু ওগুলো দায়ী ছিল, যে শেখ হাসিনা এভাবে মানুষগুলিকে বিনা কারণে ফাঁসি দিয়েছে। এখন তারেক রহমানও যদি শেখ হাসিনার বিচার করে, যদিও শেখ হাসিনা দায়ী, তিনি 1500 মানুষ হত্যা করেছেন সব পাঠ, এটা কিন্তু অনেকে আবার পলিটিক্যাল বিচার হিসেবেই দেখে। তো সুতরাং যদি তারেক রহমান মনে মনে করতে পারে যে ঝামেলাটার দরকার কি, ওখানে থাকুক, আপনার কি মনে হয় যে এরকম কি হতে পারে, নাকি আসলে ট্রাভেল পাস দিয়ে আমি দিবে? ব্যক্তিগতভাবে আপনাকে প্রশ্ন করেছি, আমিও উত্তরটা দিই। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, হুম। সিনপসিস, তাহলে হাসিনাকে নিয়ে আমি হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার কোনো প্রশ্নই নেই, কোনো দরকারই নেই। হুম। আমাদের বাংলাদেশে এমন কোনো মানে অবস্থা না যে হাসিনা না আসলে আমাদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। পৃথিবীর মধ্যে আমরা একদম মুখ দেখাতে পারছি না, তাও না। আর ভারত তাকে আশ্রয় দিয়ে রেখেছে এবং ভারত তাকে কথা বলতে দিচ্ছে। এটাই তো আমাদের সমস্যা। তো কথা বলতে, কথাকে সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই কেন? হাসিনার লোকজনকে ইয়ে করবে, এ অর্গানাইজ করবে বা তাদের দলের কর্মকাণ্ড করবে। তারা মানুষকে বলবে আমরা কিচ্ছু করিনি। আমাদেরকে খামাখা জঙ্গিরা আমাকে উৎখাত করেছে, জঙ্গি কার্ড খেলবে। এটা তো স্বাভাবিক। এটার কাউন্টারে আমাদেরকে আমাদের জিনিসপত্র, আমাদের প্রমাণ, বিডিআর হত্যার প্রমাণ, শাপলা চত্বরের প্রমাণ-টমাণ এগুলো আমাদের রেডি রাখতে হবে। ইন্টারন্যাশনাল মিডিয়ার জন্য, ইন্টারন্যাশনাল কোর্টের জন্য, নট বাংলাদেশে। উনাকে বাংলাদেশে এনে বিচার করা, এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, হাঙ্গামা করা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে। উনাকে ভারত রাখুক এবং ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনা একটা কারণ উন্নয়ন করার জন্য। এটা বাইপাস করে যদি করা যেত সবচেয়ে ভালো হতো। আর খামাখা হাসিনা বাংলাদেশে আসলে বিরাট একটা আর গ্যাঞ্জাম। 10 বছর পরে এমনি হাসিনা শারীরিক অ্যাবিলিটি থাকবে না রাজনীতি করার। হ্যাঁ, আর যদি হাসিনা মনে করেন ২০ বছর ৩০ বছর পরে যদি হাসিনার দল ক্ষমতায় আসে বা ১০ বছর পরে আসে, সেটা তো বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু হাসিনা ব্যক্তিগতভাবে অথবা তার পরিবার ব্যক্তিগতভাবে তারা আওয়ামী লীগের নেতৃত্ব থেকে বাংলাদেশে এসে ক্ষমতা গ্রহণ করবে বা নির্বাচন করবে এই মুহূর্তে আমার মনে হয় না। ওই কঠিন। ওই দ- ওই ধরনের পরিস্থিতি আর নাই। হ্যাঁ, এবং যদি আপনি শেখ হাসিনাকে বাংলাদেশে আনেনি, আপনি কি করবেন? আপনি ফাঁসি দিতে পারবেন? বাংলাদেশের 53 বছরে কোনো মহিলার ফাঁসি হয়েছে? হয় নাই তো। ৮০ বছরের উপর একজন মহিলা শুনেন, তাকে গণ অভ্যুত্থানে এক জিনিস, বিপ্লবের পরে এক জিনিস, মানুষে ইত্যাদি করেছে এক জিনিস, ঝুলিয়ে দিয়েছে এক জিনিস, ওগুলো হলো বিপ্লবের ব্যাপার। কিন্তু পরবর্তীতে গণতান্ত্রিক সরকারের সময় তাকে এনে ডাইরেক্ট ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া, এগুলো পলিটিক্যাল রেটরিক কথাবার্তা, এগুলা সম্ভব না এবং এটা বলাও আমাদের উচিত না। এটা বললে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আওয়ামী লীগের লোকজন আরো বেশি আপনাদের সাথে ইয়ে হয়, দরকার নাই। এবং 2013 সালে ঐশী তার বাপ মাকে খুন করছে না, ওই যে পুলিশ কর্মকর্তা ছিল, জি, এবং একদম একদম প্রমাণিত তার ফাঁসি হয়েছে, কিন্তু আসলে তার ফাঁসি হয় নাই। কারণ সে মেয়ে মানুষ দেখে এটাকে যাবজ্জীবন করছে। এখন ঐশী কাশিমপুর কারাগারের লাইব্রেরিয়ান, নিজেও লাইব্রেরিতে বই না, পড়ে এগুলো বই হয় না। নিজে বাংলাদেশে পড়াশোনা কোনদিন করে। কোন মহিলা হয়নি। আর শেখ হাসিনা, খালেদা জিয়া বুঝছেন উনারা হচ্ছে সিম্বল। আপনি তাকে খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে কিন্তু ফাঁসি কিন্তু দেয়নি। ফাঁসি দেওয়ার মতো কিন্তু পজিশন হয়নি। দিতে পারত মিথ্যা মামলা দিয়ে। ফাঁসি দিতে পারত। জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দিয়েছে না? জিয়াউল হক দিয়ে দেবে। ইমরান খানের ব্যাপারে শুনছি তাই সে নাকি অলরেডি নাকি কথা যে বেঁচে নাই, মারা গেছে। তো পাকিস্তানের। কিন্তু বুঝতে পারছি না তাকে মানে আসলে কি। তো এটা হয়। পলিটিক্যাল হত্যা এগুলা না, হয়। ইমরান খানের বিষয়টা হচ্ছে কি, ইমরান খান তো আপনি বোঝেন যে আসলে পাকিস্তানের ক্ষমতা সব হচ্ছে আসিম মনিরের কাছে, ফিল্ড মার্শাল যিনি সেনাবাহিনীর প্রধান। আর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো হচ্ছে পুতুল, হাতের পুতুল। তো আসিম মনিরের কথা হচ্ছে যে ইমরান খানকে মুক্তি দিব, কিন্তু তার কিছু পাকিস্তানের টার্মস। ক্ষমতা কারাতে বললেন? জেনারেল আসিম মনির। হ্যাঁ, সেনাবাহিনীর প্রধানের কাছে মূলত সব পাকিস্তানের ক্ষমতা। ক্ষমতা সিআইএ এর হাতে। তাই না? ডিরেক্ট। একদম ডিরেক্ট। তাহলে ওই 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 জি, ওই সিআই ট্রাম্প বলতেছে যে কিছু টার্মস ট্রাম্প কন্ডিশন যখন মানতে হবে। বলে আসিম মনির মাই ভেরি গুড ফ্রেন্ড, দিস গাই আই লাভ, আই লাইক দিস গাই। সামনাসামনি আমি দেখলাম যে ভিডিওতে হোয়াইট হাউসে। এবং ইরানের যে চুক্তিটা, ইরানের সাথে শান্তি যা কিছু আসিম মনির করছে। প্রাইম মিনিস্টার হলো পাপেট। বাংলাদেশ যেমন প্রধানমন্ত্রী সবকিছু করে, প্রাইম মিনিস্টার করে, প্রেসিডেন্ট পাপেট। পাকিস্তানেও কিন্তু ওই যে প্রাইম মিনিস্টার আছে শাহবাজ শরীফ, সে হলো কিন্তু পাপেট। তার কোনো ক্ষমতা নেই। কোনো ক্ষমতা নেই। ক্ষমতা হলো পুরা আসিম মনিরের হাতে। ফিল্ড মার্শাল আসিম মনির। তো এটাই ইমরান খানকে বলতেছে তুমি পাপেট, বিরোধী নেতা হবে কিনা। তো উনি রাজি না, উনি ছাড়াও পাচ্ছে না এই কারণে। এটা খুবই দুঃখজনক। তো এখন তারেক রহমান যদি ভারতে যান, মানে ভারতে গেলে কি আপনি সম্পর্ক উন্নয়ন হবে বলে আপনি মনে করেন কিনা? যদিও এটা এত সহজ না, এবং ইউনূসের আমলে এই সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছে। এবং আসলেই কি আ ইন্ডিয়া আসলে তারেক রহমানকে সরকার পরিচালনায় সহযোগিতা করবে কিনা? এখানে বলতেছে কূটনৈতিক
অভাবনীয় উপহার দেওয়া হবে। আর যদি না যায় তাহলে কখনোই নরেন্দ্র না, মোদী তারেক না, রহমান আমার মনে হয় না তারেক রহমানের উচিত হবে এই ধরনের ফাঁকা বুলি, এই ধরনের ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনালি আপনাকে বুলি বলা হয় এগুলোকে ভয় দেখানো, এগুলাকে থেকে নরম হওয়া। বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী আপনার সাথে আছে, বাংলাদেশের সমস্ত মানুষ মানে আওয়ামী লীগের লোকজন ছাড়া আপনার সাপোর্টে আছে এবং বিশ্ব মানবতা অনেকগুলো দেশ আমাদের চায়না, পাকিস্তান, টার্কি সহ এমনকি ইউনাইটেড স্টেটসও এক পর্যায়ে আমাদের সাথে সহায়তা করছে, আমাদের সমর্থন করছে। এই প্রসঙ্গে আপনি ভারতের ব্যাপারে যাবেন না। আর নিরাপত্তার ব্যাপারটা অবশ্যই যাবেন না। আপনার বাবাকে যারা হত্যা করেছে এবং এক রাতের ভিতরে এত বড় একজন প্রবল জনপ্রিয় এবং বাংলাদেশের প্রেসিডেন্ট উনি তো মারা গেছে চট্টগ্রামে, এটা বাংলাদেশের চট্টগ্রামে, ভিতরে। হ্যাঁ, না, না, এটা হত্যা তো পুরো ডাইরেক্ট রয়ের ইনভলভমেন্ট, এটা তো জানাই গেছে পরে। রয় যারা সবই রয় করে এগুলা। কিন্তু এবং আমি শেখ যদি মুজিবুর একটু রহমানের মধ্যে বিনয়ের সঙ্গে দ্বিমত করি যে আমি নরেন্দ্র মোদী, আমি ভালো করছি খারাপ করছি বাবা অতীত পিছনে ফালিয়া দেই, তুমি তারেক রহমান আসো, আমার সঙ্গে কথা বলো, আমার বিমান নষ্ট হয়ে যেতে পারতেছি না, তুমি আসো, আসো আমার সঙ্গে বসো, কথা বলো, কি কথা, তোমার কি সমস্যা আমাকে সামনাসামনি বলো, আমি তোমাকে সম্মান দেব, আমিও সাধ্যমতো চেষ্টা করব। তাহলে ভাই গেলে সমস্যা কি? কূটনীতি তো শেষ আপনার কথা বলতে মনে কিছু আছে নাই। মোদি যখন বাংলাদেশে আসলো, মোদির না আসার জন্য মোদিরকে স্টপ করার জন্য বাংলাদেশে আন্দোলন হয়েছিল এবং হ্যাঁ হয়েছিল। বহু আলেমকে তখন গ্রেফতার করেছে, অনেকে নাকি এখনো জেলে আছে। তো সেই সম্পর্ক থেকে তারেক রহমানের এমন কোন তারেক রহমান সবচেয়ে বড় কথা, তারেক রহমান যে ওখানে কি কথা বলবেন, কি শোনেন, আলোচনা করবেন যেটা গোপনে করা যায়, এটা ফোনে করা যায় না। কি না সামনাসামনি অনেক আলোচনা হয় যেটা আসলে আবার ফোনে শেখ করা হাসিনা, যায় না। আবার সিম্বলিক ভাবে যদি শেখ হাসিনা ওখানে থাকে, ও না মুক্ত, বুঝছেন? ওটা 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 না, ওটা হওয়ার না, না, বিন্দুমাত্র সম্ভাবনা নাই। আমি কিন্তু না, আমার ওটা আমরা চাচ্ছিও না শেখ হাসিনাকে দিক। তো আমার মনে হয় তারেক রহমান উনি সিদ্ধান্ত নেবেন। দিন শেষে ওনাকেই এটা দায় করতে হবে। ২০২১ সালে যখন নরেন্দ্র মোদী আসলো এবং সেখানে মোদী বিরোধী আন্দোলন হলো, বেশিরভাগ মানুষগুলো মারা গেছে কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এলাকায়, যেটা ঢাকা শহর থেকে অনেক দূরে, যার কোনো প্রয়োজন ছিল না। শেখ হাসিনা সরকার অতি উৎসাহী হয়ে এই মাদ্রাসা ছাত্রগুলোকে হত্যা করেছে শুধু মোদীকে দেখানোর জন্য যে দেখো তোমার জন্য আমি লাশ পর্যন্ত ফাইলে দিছি। কাজী তোমার আমার যে ভালোবাসার সম্পর্ক, মানে এই ভালোবাসা বলতে মানে ওই নেতা নেত্রীর ভালোবাসা আর কি, এটাকে খারাপ খারাপ দৃষ্টিতে নিবেন না, মানে রাজনৈতিক ভালোবাসা আর কি। এটা আসলে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না, যে বাধা হবে তাকে সরিয়ে দেব। তো এভাবেই এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে পুলিশ গুলি করে হত্যা করেছে, তার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। নরেন্দ্র মোদী ঢাকায়, তুমি হচ্ছে খুলনা, তুমি বা তুমি হচ্ছে কুমিল্লাতে, তুমি চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করছো, তো বন্ধ করছো তো কি হয়েছে, এতে মোদীর কি ক্ষতি হয়েছে? তারপরে ওই গুলিগুলো করছে, করে মোদীকে দেখাইছে যে দেখো জি, তোমার এক্সাক্টলি জন্য দেখাইছে। মানুষগুলো মারছি। এবং মোদিকে আশ্বস্ত করছে। হ্যাঁ, এবং আমি একটা ইন্টারভিউ শুনলাম এই জাতীয় পার্টির ওই যে বর্তমান সাধারণ সম্পাদক নাকি শামীম হায়দার পাটোয়ারি, ব্যারিস্টার শামীম হায়দার হ্যাঁ, পাটোয়ারি, সে বলছে ওই শিরিন শারমিন নামে একটা মহিলা টকশোতে যে ভারত জিএম কাদেরকে এই ২০২৪ সালের ৭ই জানুয়ারির ভুয়া নির্বাচনের আগে ভারতে নিয়ে গিয়ে বলেছে তোমাকে নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে, তোমার এছাড়া কোনো বিকল্প নাই, এটা আমাদের নির্দেশ। এবং সেখান থেকে ফিরে এসেই তো জিএম কাদের বলছে যে ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। শুনছেন না? হুম। তাহলে ভারত তো এগুলো করেছে। এখন সেই ভারত আসলে তারেক রহমানকে ডাকতেছে যে আসো, কি সমস্যা বলো। আপনার কি আসলে এটাই মনে হয় যে তারেক রহমান যতই ভারতকে উজাড় করে সবকিছু দিক না কেন, ভারত আসলে সুযোগ পেলে আবার ওই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনবে? এক্সাক্টলি। এইজন্যই বলছি যদি উনি যায়ও, উনাকে তো আমরা ঠেকাতে পারবো না। উনি যদি সিদ্ধান্ত নেয়, উনার লোকজন আছে সবাই বলে, গেলেও কোনো একটা মানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোনো উন্নয়ন হবে না, কিচ্ছু হবে না। আমাদের টিভিও ওখানে দেখা যাবে না। আমাদের তিস্তার পানিও আসবে না। আর আমাদের এই গ্যাস পাইপলাইনে ইচ্ছামতো দিবে, যখন দিবে তখন দিবে না। ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের এগেইনস্টেই ভোট দিবে। সব জায়গাতেই আমাদের এগেইনস্টে ভারত ভোট দেয় এবং আমাদেরকে অস্থিতিশীল, দুর্বল এবং অজনপ্রিয় এবং আমাদেরকে খাটো দেখানোর সমস্ত চেষ্টা ভারত করে এবং করে যাচ্ছে এবং করবে। এটা যদি চেঞ্জ না হয়, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হওয়ার কোনো সম্ভাবনা দেখি না এবং আমাদের এতে কোনো খুশি হওয়ার কোনো কারণ নাই। এই যে ভারতের ভিসা খুলে দিয়েছে, এতে যে বাংলাদেশের লাইন ধরে এক মেয়ে দেখলাম যে ভারতের অ্যাম্বাসেডরকে পায়ে ধরে সালাম করছে খুশিতে। তো এগুলো আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মনন, আমাদের চিন্তা চেতনার মধ্যে যেভাবে ভারতের একটা যে কৃতজ্ঞতা ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভারত আমাদের সবচেয়ে বড় বন্ধু, তারা আমাদেরকে স্বাধীনতা অর্জন করিয়েছে,
তাদেরকে আমাদের সবসময় কৃতজ্ঞ থাকতে হবে। কিন্তু ভারতের পক্ষ থেকে কিন্তু এটা তারা করে না, যে আমাদের প্রতি যে সম্মান, মিনিমাম সম্মান, এই সম্মানটা কিন্তু তারা দেয় না এবং কখনো দেয়নি। ভবিষ্যতে দেবে কিনা জানি না, ডিপেন্ড করবে তারেক রহমান। এই ইউনূস সরকারের সময় একটু ছিল, মানুষ ইউনূসকে এই কারণে, আমি বলছি আমি ব্যক্তিগতভাবে অনেক দোষের পরেও ইউনূস সরকারকে এই কারণে পছন্দ করতাম, প্রফেসর ইউনূস ভারতের ব্যাপারে স্ট্যান্ড নিয়েছিল, ক্রিকেট টিম পাঠায় নাই ইত্যাদি ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো সিগনিফিকেন্ট। তারেক রহমান সরকারও যেন এটা করে এবং জামাত এবং এনসিপি যখন তাকে পূর্ণ সহায়তা দেয়, তারা যেন আবার চুপ করে না থাকে যে ভারত আমাদেরকে আবার একটু এগেনস্ট মনে করবে, আমি একটু সাইডে থাকি। জামাত ইসলামে এত খুশি হওয়ার কোনো কারণ নাই। ভারত কখনোই জামাত ইসলামকে ক্ষমতায় আসুক এটা চায় না, চাইবে না, কখনোই চাইবে না। আবার দেখেন এই যে ডক্টর ইউনূস ক্রিকেট টিম পাঠায়নি, এই জন্য তার কত সমালোচনা। এখন ভারত বাংলাদেশে আসবে সফরে, সেই সময় আবার আফগানিস্তান বলতেছে আমরা ভারতে আইসা টি-20 না কি খেলুম। এটা 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 সব ওই ভারতের কারসাজি। এখন ভারত বলতেছে আচ্ছা তাহলে তোমরা খেলে তোমার বাংলাদেশে যেতে পারবো না। তো এখন এখন কাকে দায়ী করবেন? এগুলো সব কারসাজি, আপনি তো নিজেই বলে সব দিলেন, কারসাজি। সব কারসাজি। কাজে আপনি ওই এগুলা যে প্ল্যান করে ভারতের করা, এগুলা প্ল্যান করে করা, প্ল্যান। হ্যাঁ, যতই আপনি ভারতের মানে আপন চেষ্টা করেন, আপনি ওই আওয়ামী লীগের ক্রাইটেরিয়া ফুলফিল না করলে আপনি ভারতের আপন হতে পারবেন না। কিন্তু তারেক রহমান যদি যান অবশ্যই তিনি যেতে পারেন। কিন্তু আমার মনে হয় যে তাকে যে কোনো কথাবার্তা বা যে কোনো কিছু তাকে খুব চিন্তা ভাবনা করে আগানো উচিত। ভারতের একজন উপপররাষ্ট্রমন্ত্রী কি সিং যেন নাম, উনি সংসদে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে অনেক কানেক্টিভিটি হবে, তারপরে সীমান্তে যোগাযোগ বাড়বে, প্লাস বাংলাদেশের ভিতর দিয়ে বিদ্যুৎ ট্রানজিট হবে। মানে কলকাতা থেকে ওই যে ওদিকের যে ওই যে আসাম মেঘালয় থেকে জলবিদ্যুৎ এগুলো বাংলাদেশের উপর দিয়ে কলকাতা আসবে, ট্রানজিট হবে, কোনো সমস্যা নাই। বাট আমরাও তো চাই নেপাল থেকে বিদ্যুৎ আনতে, আমরাও তো চাই নেপালে সরযোগাযোগ রাখতে, তাই না? আমরাও তো অবশ্যই, চাই। অবশ্যই কাজে কানেক্টিভিটি বাড়ানোর জন্য। হ্যাঁ, আপনি শুধু আপনার কানেক্টিভিটি বাড়াবেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে, আর আপনার ভূখণ্ড ব্যবহার করতে দিবেন না আমাদেরকে। এটা তো হতে পারে না। একতরফা ওইসব দিন শেষ তো। এখন যদি তারেক রহমান আসলে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে যদি আসলে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, যে বাংলাদেশ ইজ নট এ ক্লায়েন্ট স্টেট যেটা তিনি বলেছেন, এটা যদি আসলে মেইনটেইন করে, তাহলে এটা আমাদের সবার জন্য ভালো আরকি। আমরাও এটা আশা করি, কিন্তু নিরাপত্তাটাও চিন্তা করতে হবে এবং বাংলাদেশের জনগণের